আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, অল ওকে আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা। তো আজকে ইন্টারেস্টিং কয়েকটা টপিক আছে, পড়ার মতন বেশ ভালো ভালো কিছু টপিক আছে। সো সেগুলো আমরা পড়বো এবং বেশ কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। ঠিক আছে, ওকে ফাইন। গত ক্লাসে তোমাদের হোম টাস্ক দিছিলাম মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টটা দেখা। ভিডিওটা কি দেখছো? ওই ভিডিওটা কি দেখছো? আহ, অনেকে বলছে জি। আচ্ছা, তো ওই ভিডিওটা আরো অনেক বেটার বুঝবা যদি ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ো। সো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার পড়ে আরেকবার দেখবা। তো দুইবার আমি দেখার কাজ দিলাম, একটা হচ্ছে গতকাল যদি দেখে থাকো, আর আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ার পরে আরেকবার দেখবা, তাহলে আরো ক্লিয়ার লাগবে। কারণ লাস্টে একটু ব্যাচারের একটা ঘটনা আছে, তো তো তখন তোমরা ওইটা মিলাইতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এই মাইকেলসন মোরলের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা আলাদাভাবে আমরা আর লাইভ ক্লাসে পড়বো না। কারণ এই লাইভ ক্লাসে এটা পড়তে গেলে অ্যারাউন্ড 50 to 1 আওয়ার, 50 মিনিট টু 1 আওয়ার লাগবে। তো এতক্ষণ সময় আসলে যে জিনিসটা পড়বো সেই জিনিসটার কোনো, তুমি দেখবা যে পরীক্ষা বলো বা কোথাও ইমপ্লিমেন্টেশন নাই। তো সেটা জাস্ট জানার জন্য তুমি যদি পড়ে রাখতে চাও, তবে হ্যাঁ, ওইটা তাহলে বইতে কেন আছে, ওইটার যে ফলাফল, সেই ফলাফলগুলো থেকে আমাদের কাজ আছে। অর্থাৎ ওইটা তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা দেখবা যে দুইটা ফলাফল তোমরা পাওয়ার কথা, দুইটা ফলাফল, ফাইনাল দুইটা লাইন, যে ওই এক্সপেরিমেন্টটা থেকে আমরা কি কি লার্নিং পাই। ওই এক্সপেরিমেন্টটা থেকে আমরা কি কি লার্নিং পাই? ইথারের অস্তিত্ব নেই। আগে চিন্তা করা হইতো যে আমরা যেমন এই যে যে কোনো কিছু মাপার জন্য কি আমাদের প্রসঙ্গ কাঠামো লাগে। ধরো একটা বালক দৌড়াচ্ছে, একটা গাছকে আমরা প্রসঙ্গ কাঠামো যেমন ধরি। যে কোনো কিছু স্মরণ, বেগ, ত্বরণ, এই জিনিসগুলো মাপার জন্য প্রসঙ্গ কাঠামো দরকার। তো এখন ঘটনা হচ্ছে, মহাশূন্যে যখন তুমি থাকবে, মহাশূন্যে তুমি যখন কোনো বস্তুর গতি মাপবে, তখন তুমি প্রসঙ্গ কাঠামো কাকে ধরবা? তখন তো বায়ুও নেই, মহাশূন্যে তো বায়ুরও অস্তিত্ব নাই। তাহলে মহাশূন্যে অ্যাকচুয়ালি কোনো প্রসঙ্গ কাঠামো কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। তো আগে চিন্তা করা হয়তো এরকম যে ইথার নামে একটা কাল্পনিক বস্তু বা কাল্পনিক মাধ্যম সেখানে আছে, যেটা, যেখানে বায়ু নেই সেখানেও ইথার আছে। মানে ইথার হচ্ছে একটা কাল্পনিক জিনিস যেটা সেখানে বিরাজ করতেছে। তো এরকম একটা কনসেপ্ট আমরা আগে চিন্তা করতাম, মানে বিজ্ঞানীরা আগে চিন্তা করতো। তো ইথার কিন্তু আবার, এটা আবার কেমিস্ট্রির ইথার না। কেমিস্ট্রিতে তোমরা ইথার নামে একটা কম্পাউন্ড পড়ো, সো কেমিস্ট্রির ইথার কিন্তু এটা না। এটা হচ্ছে একটা কাল্পনিক একটা মাধ্যম চিন্তা করা যায়। ঠিক আছে, বায়ু যেমন আমাদের চারপাশে আছে, আমরা বায়ুর অস্তিত্ব তেমন অনুভব করতে পারি না, তবে নিঃশ্বাস প্রশ্বাস সেখানে তো একটা আসলেই পার্টিকেল আছে। কিন্তু ইথার কোনো পার্টিকেলও না, ইথার একটা কোনো পার্টিকেলও না, বাট ধরে নেওয়া হয় একটা কাল্পনিক একটা বস্তু। তো সেটা আগে যখন বিলিভ করা হইতো, প্রসঙ্গ হিসেবে ধরা হইতো। তো মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্টের ফলে যেটা হয়েছে যে ইথার বলতে আসলে কিছু নাই, এই জিনিসটা প্রুভড হয়েছে। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলোর বেগ পৃথিবীর তথা কোনো কাঠামোর বেগের সাপেক্ষে পরিবর্তন হয় না, বরং কাঠামো ভেদে তা ধ্রুবক থাকে। এটা আমি তোমাদের একটু তর্জমা করে বুঝাই। আমরা গত ক্লাসে দেখছিলাম না কয়টা কাঠামো ছিল? একটা এস কাঠামো ছিল, যেটা আমরা বালিকার কাঠামো বলতাম। আরেকটা কি কাঠামো ছিল ভাইয়া? একটু গতিশীল, ভি বেগে সমবেগে গতিশীল ছিল, এস প্রাইম কাঠামো, বালকের কাঠামো যেটা বলতাম। ঠিক আছে, এই কাঠামো থেকে এই কাঠামো গতিশীল অবস্থায় ছিল। তো আমরা এই কাঠামোর সাপেক্ষে, ধরো এই কাঠামোর যে অবজারভার, যে বালকটা আছে, সে যদি আলোর বেগকে সি মাপে, ওই একই আলোর বেগ অবশ্যই অবশ্যই এই স্থির কাঠামোর বালিকাটা, মানে স্থির কাঠামোর পর্যবেক্ষকও সিই মাপবে, ভিন্ন কিছু মাপার সুযোগ নাই। অর্থাৎ আলো মাধ্যম, তুমি কোন কাঠামোর সাপেক্ষে মাপতেছো সেটার উপর নির্ভরই করবে না। ও যদি সি দেখে, ও সি দেখবে। ঠিক আছে, সো আলোর ক্ষেত্রে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে তারা পাইছে মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তবে তোমরা ছোটবেলায় এরকম একটা ফর্মুলা পড়ে আসার কথা। তোমরা ক্লাস 9-10-এ মিউ দিয়ে পড়ছো নাকি ইটা দিয়ে পড়ছো জানি না, বাট এরকম টাইপের একটা ফর্মুলা আছে প্রতিসরণাঙ্কের, মিউ 2 ডিভাইড বাই মিউ 1 ইজ ইকুয়াল টু C1 ডিভাইড বাই C2। পড়ছো না? পড়ছিলা কিনা? এরকম একটা ফর্মুলা পড়ছিলা। এই ফর্মুলাটা কোথায় ছিল? আলো চ্যাপ্টারে ছিল। প্রতিসরণাঙ্ক ছিল, তাই না? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তখন কিন্তু তোমরা আবার ঠিকই এরকম পড়তা যে C1 C2 মনে আছে পরিচয়গুলা? C1 কি? প্রথম মাধ্যমে আলোর বেগ, এটার একটা মান থাকতো। C2 কি? দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, এটার আরেকটা মান থাকতো।
তো অনেকেই প্যাচ লাগাই ফেলে কি জানো, অনেকে মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টে মনে রাখে এভাবে যে দ্বিতীয় যে ফলাফলটা সেটা মনে রাখে এভাবে যে আলোর বেগ ধ্রুবক। আলোর বেগ ধ্রুবক এটা না, কাঠামোর ভেদে আলোর বেগ ধ্রুবক, মানে এই কাঠামোর মানুষ যদি আলোর বেগ যা মাপবে ওই কাঠামোর মানুষও তা মাপবে, কাঠামো ভেদে। আমি কিন্তু মাধ্যম ভেদে বলি নাই। আলোর বেগ কিন্তু আলাদা হয়। এয়ারে আলোর বেগ তুমি যা পাবা, তুমি ওয়াটারে আলোর বেগ কি তা পাবা? অবশ্যই না। ট্রান্সপারেন্ট অন্য কোনো মিডিয়াম, গ্লাসে কি তুমি আলোর বেগ তা পাবা? অবশ্যই না। তার মানে মিডিয়াম ওয়াইজ আলোর বেগ চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে একই মিডিয়ামে আছি, ধরো এটাও বায়ু মাধ্যমে আছে, এটাও বায়ু মাধ্যমে আছে। ও যদি আলোর বেগকে সি মাপে, অর্থাৎ বায়ুতে যে আলোর বেগটা, এই বায়ু মাধ্যমে থাকা আরেক কাঠামো, সে গতিশীল হোক, যা মন চায় তা হোক, সে যত বেগেই গতিশীল হোক, সেও আলোর বেগকে সিই মাপবে। তো বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? তো মাধ্যম ভেদে এইভাবে মনে রাখবা না আলোর বেগ ধ্রুবক। মনে রাখবা কি, মাধ্যম ভেদে আলোর বেগের মান চেঞ্জ হতে পারে, যেটা ছোটবেলার পড়া, বাট কাঠামো ভেদে আলোর বেগের মান ধ্রুবক। ঠিক আছে, এই কাঠামোর মানুষ আলোর বেগ যা মাপবে, একটা গতিশীল কাঠামোর মানুষও আলোর বেগ তাই মাপবে। ঠিক আছে, তো এই দুইটা ফলাফল আমার দরকার মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে, মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্ট থেকে এই দুইটার আন্ডারস্ট্যান্ডিং আমরা নিয়ে সামনে প্রসিড করব, মানে এগুলোকে আমরা সত্য ধরে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, তো ইথারের ব্যাপারটা তেমন একটা ভূমিকা রাখে না, কারণ আমরা ইথারের নিয়ে তেমন কোনো কাজ টাজ নাই। বাট এই সেকেন্ড যে আউটপুটটা পাইলাম আমরা এই এক্সপেরিমেন্ট থেকে, সেটা আমাদের খুবই কাজে লাগবে। আলোর বেগ কাঠামো ভেদে ধ্রুবক। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে এরকম একটা জিনিস করছিলাম, মনে আছে? গত ক্লাসে এই স্লাইডটা কিন্তু আমরা পড়ছিলাম। আচ্ছা, এই সাইডে তোমাদের ভার্সনটাতে নিয়ে যাই, আমি পাওয়ার পয়েন্টটা ওপেন করি। আমি এই সাইডটা তোমাদের যেভাবে পড়াইছিলাম সেটা একটু রিক্যাপ করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা এরকম দেখছিলাম, বালিকা ছিল, বালক ছিল, বালকের হাতে লাস্ট একদম গত ক্লাসে লাস্ট স্লাইডটা কিন্তু এটা ছিল, বালকের হাতে টর্চ লাইট ছিল। এই বালক টর্চ লাইটটা যখন আলো নিক্ষেপ করে, অর্থাৎ আলো জ্বালায় যখন, তখন আমরা যদি দেখি একটু হিসাবগুলা, আমরা এই যে এখানে প্রথমত যে কোনো জায়গায় তুমি যে কোনো কনসেপ্ট পড়বা, আজকে যতগুলো ম্যাথ করবো সবগুলো জায়গায় আমি তিনটা জিনিস দরকার, তিনটা কম্পোনেন্ট কি? এস কাঠামোকে, এস প্রাইম কাঠামোকে, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ঘটনাকে। তো তুমি এখানে বলো কোনটা এস কাঠামো? এটা হচ্ছে এস কাঠামো, স্থির কাঠামো। কোনটা এস প্রাইম কাঠামো, যেটা গতিশীল কাঠামো? এটা হচ্ছে এস প্রাইম। আর ঘটনা কি? ঘটনা এইটা হচ্ছে ঘটনা বা ইনসিডেন্ট। ঠিক আছে, ঘটনা বা ইনসিডেন্ট। তো গতিশীল কাঠামোর মানুষ আলোর বেগকে যা মাপবে সেটা হচ্ছে ভিএক্স, সরি, স্থির কাঠামোর মানুষ আলোর বেগকে যা মাপবে সেটা হচ্ছে ভিএক্স, আর গতিশীল কাঠামোর মানুষ আলোর বেগকে যা মাপবে সেটা হচ্ছে ভিএক্স প্রাইম। তাহলে এই বালকটা এই ঘটনার বেগকে যা সে মাপবে, যেই ভ্যালুই সে মাপবে, সেটা কি? ভিএক্স প্রাইম, রাইট? গত ক্লাসে পড়ছি আমরা। গতিশীল কাঠামোর অবজারভার ঘটনার বেগ যা মাপবে সেগুলো প্রাইম দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? ভিএক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভ্যালু কত? তাহলে সি, রাইট? তাই না? তো বালক দেখতেছে আলোর বেগ সি, কারণ তার হাতে টর্চ লাইট, সে সি বেগে আলোর বেগকে সামনে দিকে যেতে দেখছে। আমাদের গত ক্লাসে গ্যালিলিও রূপান্তর সূত্র পড়ার পরে আমরা একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে বালক যদি আলোর বেগকে সি দেখে, তাহলে বালিকা আলোর বেগকে কত দেখবে সেটা আমরা জানতে চাই, ভিএক্সটা জানতে চাই। তো আমরা কি করছিলাম? আমরা এই যে গ্যালিলিও রূপান্তর সূত্র পড়ছিলাম গত ক্লাসে এগুলা। তো এইটা গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, বিপরীতটা আর কি। হ্যাঁ, তো বিপরীত গ্যালিলিও বেগের রূপান্তর সূত্র যখন গেছি, ভিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স প্রাইম প্লাস ভি। ভিএক্স প্রাইমের জায়গায় ভ্যালু কত মাপে বালক আলোর বেগটাকে? সি। তো ভিএক্স প্রাইমের জায়গায় ভ্যালু বসাই দিলাম সি। আর বালকটা বালিকা থেকে কত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? ভি বেগে সামনের দিকে গেছে, আর এইটা হচ্ছে সেই ভি। তাহলে বালিকা আলোর বেগকে কত মাপবে? বালিকা আলোর বেগকে সি প্লাস ভি মাপবে। তো আমরা কিন্তু গ্যালিলিও রূপান্তর সূত্রে দেখছি যে এক কাঠামোর মানুষ আলোর বেগকে যদি একটা মাপে, আরেক কাঠামোর মানুষ আলোর বেগকে কিন্তু ভিন্নটা মাপে। তো এটা কিন্তু সরাসরি কনফ্লিক্ট কার সাথে? মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টের ফলাফলের সাথে, তাই না? তো মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টের ফলাফলের সাথে গ্যালিলিও রূপান্তর সূত্রের কিন্তু কনফ্লিক্ট বেঁধে গেছে। দেখছো যে এক কাঠামোর মানুষ আলোর বেগকে যা মাপে, গ্যালিলিও রূপান্তর সূত্রে আরেক কাঠামোর মানুষ আলোর বেগকে ভিন্ন মাপে। ও মাপছে সি, ও মাপছে সি প্লাস বি। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের কাজ কি? আজকের কাজ হলো এই যে এই কনফ্লিক্টটা দূর করে, মানে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে গ্যালিলিও রূপান্তর সূত্রটা ভুল। গ্যালিলিও রূপান্তর সূত্র আলোর বেগের কাছাকাছি বেগের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করতে পারে না। আমরা এখন এটার আপডেট কি, বা এটার থেকে আমরা কোন জায়গায়
যেতে পারবো, এমন একটা রূপান্তর সূত্র বের করতে পারবো যেটার মাধ্যমে আমার মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টের ফলাফলটা স্যাটিসফাইড হবে। অর্থাৎ ওই রূপান্তর সূত্র দিয়ে আমি গ্যালিলিও রূপান্তর সূত্রের কাজগুলোও করতে পারবো, প্লাস মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টের যে ফলাফল, অর্থাৎ কাঠামো ভেদে ও যদি আলোর বেগকে সি মাপে, ও আলোর বেগকে যেন সি মাপে, দুইজনই যেন আলোর বেগকে একই ভ্যালু মাপে, সেই জিনিসটা করতে পারবো। এরকম একটা আমার কি দরকার? ট্রান্সফরমেশন ল দরকার। তো এরকম একটা ট্রান্সফরমেশন ল এর সন্ধানে আমরা পরে কই গেলাম? পরে লরেন্টজ রূপান্তর সূত্র, এই লরেন্টজ রূপান্তর সূত্রে আমরা আসবো। তো এটা বিজ্ঞানীর নামে নাম করা, বিজ্ঞানী লরেন্টজ তখন এই চিন্তাটাই করতেছে। আমরা এখন ঠিক যেই মুহূর্তটাতে আছি যে গ্যালিলিও রূপান্তর সূত্র ভুল দিচ্ছে মাইকেলসন মোল্ডের ফলাফলে, আবার মাইকেলসন মোল্ডের ফলাফলটাও কারেক্ট। সো একটা এমন কিছু চিন্তা করা থাকে যেটা হচ্ছে মানে মাইকেলসন মোল্ডের ফলাফলটাও স্যাটিসফাই করবে, প্লাস একটা ট্রান্সফরমেশনের কাজটা যেটা গ্যালিলিও রূপান্তর সূত্র যেটা করতো সেটাও করবে। তো আমরা এইটা যখন মানে বিজ্ঞানী লরেন্টজ এটা যখন চিন্তা করেন, তখন তিনি কয়েকটা কনসেপ্ট দাঁড় করান। যেহেতু পড়ছি অলরেডি গ্যালিলিওর রূপান্তর সূত্রে, একটা জিনিস পড়ছি না গ্যালিলিওর রূপান্তর সূত্রে, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ভি এল ল বলো, এ এল ল বলো, সব তো এই জায়গাগুলো থেকেই আসছে, তাই না? এটা ছিল গ্যালিলিও রূপান্তর সূত্র। আবার গ্যালিলিওর বিপরীত রূপান্তর সূত্রটা কি ছিল? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, রাইট? সো এই ফর্মুলা দুইটা ছিল গ্যালিলিওর। তো এই দুইটা যেহেতু সঠিক অ্যান্সার দিচ্ছে না, মানে এই দুইটার ডিফারেন্সিয়েশন করা বেগের ভার্সনটা যেহেতু সঠিক অ্যান্সার দিচ্ছে না, তো এগুলা ভুল, এগুলাকে কারেক্ট করতে হবে। বিজ্ঞানী লরেন্টজ এইভাবে চিন্তা করতেছে। তো যেহেতু এই পক্ষ সমান না বিধাই তো ভুল দিচ্ছে, সমান হইলে তো ভুল দিত না। তো তাহলে হোয়াই নট একটা কাজ করি, মানে বিজ্ঞানী লরেন্টজ এইভাবে চিন্তা করছে এক্স্যাক্টলি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে। হ্যাঁ, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটির সমান হচ্ছে না, কারণ সমান হচ্ছে না বিধায় ভুল আসতেছে। তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে, একটা মাল্টিপ্লায়ার সে গুণ দিয়ে দিছে, কে নামে একটা মাল্টিপ্লায়ার, সেই কে এর ভ্যালু সে পরবর্তী বের করবে। কে এর ভ্যালুটা এমন ভাবে অ্যাডজাস্ট হবে যে কারণে বাম পক্ষ ডান পক্ষ যেন স্যাটিসফাই হয়, এমন ভাবে যেন মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টটা কি হয়, মানে সিদ্ধ হয়, বা মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টের ফলাফলটা কি স্যাটিসফাইড থাকে। তো সে এটা ধরলো, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিল, এবং একইভাবে এটাও তো কারেক্ট না, তাই না? এটাও তো কারেক্ট না, কারণ এটা তো বেসিক্যালি সেম থিং, এটা গ্যালিলিও রূপান্তর সূত্র, এটা বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। সো এইটাকেও সে চিন্তা করছে এরকম ভাবে, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ধরে নেই এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ইন্টু কে, ঠিক আছে? তো সে জাস্ট ধরে নিছে কে দিয়ে গুণ দিলে উভয় পক্ষের সমাধান হবে, এরকম একটা বিশ্বাস তার আছে, এন্ড সে তাই কে দিয়ে গুণ দিছে, এন্ড এখন সে কে এর মান বের করবে। এইখানে এখন ঠিক এই মুহূর্তে সে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, মানে এই মুহূর্তে থেকে বলতে পারো যে মানে টাইমের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে সায়েন্সে, এই জাস্ট এই মুহূর্তটা থেকে, আবিষ্কারের এই মুহূর্তটা থেকে। সেটা কি হয়েছে দেখো, আমরা গত ক্লাসেও পড়ছিলাম যে এইটা হচ্ছে কি ঘটনা, এইটা হচ্ছে কি এস কাঠামো, এটা হচ্ছে কি এস প্রাইম কাঠামো, রাইট? এগুলো আমরা পড়ছি। এখন এই ঘটনা যদি আলো হয় তাহলেই তো যত প্রবলেম, তাই না? পাখি না হয়ে আলো হইলেই তো যত প্রবলেম, তাই না? তো এটা ধরো একটা আলো, ঘটনাটা হচ্ছে একটা আলো, পাখি না একটা আলো। তো এখন বালিকা ধরো পাখিটাকে আলোটাকে এক্স দূরত্ব যাইতে দেখলো, বালক আলোটাকে ধরো আরেকটা দূরত্ব এক্স প্রাইম দূরত্ব যাইতে দেখলো, ঠিক আছে? এক্স প্রাইমের ভ্যালু নিয়ে আমি কথা বলতেছি না। বালিকা ধরো এক্স দূরত্ব যেতে দেখলো তাকে, এবং বালক তাকে এক্স প্রাইম দূরত্ব যেতে দেখলো। যেহেতু আলো গেছে, আলো কোন বেগে ট্রাভেল করে? আলো কি ত্বরণে ট্রাভেল করে নাকি সমবেগে ট্রাভেল করে বলো তো? আলো অবশ্যই সমবেগে ট্রাভেল করে, তাই না? সমবেগের ফর্মুলা কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এই এস ইকুয়াল টু ভিটিটা বালিকার জন্য আলো কতটুকু গেছে, কতটুকু ট্রাভেল করছে? এক্স পরিমাণ ধরে নিছে। বালিকা আলোর অতিক্রান্ত দূরত্ব মাপছে, আলো যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব ধরে মাপছে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আলোর বেগ তো সি মাপতে হবে, তাই না? সি, বালিকা কত সময়ে এক্স পরিমাণ যেতে দেখছে, ধরে নিলাম টি সময়ে বালিকা এক্স পরিমাণ যেতে দেখছে আলোটাকে। তাহলে এই ফর্মুলাটাই বেসিক্যালি অ্যাপ্লাই করছি, বালিকার জন্য অ্যাপ্লাই করছি। খালি অতিক্রান্ত দূরত্ব এস এর জায়গায় বালিকা যে অতিক্রান্ত দূরত্বটা মাপছে, আর সময়ের জায়গায় বালিকা যেই সময়টা পর্যন্ত আলোকে যেতে দেখছে সেটা দিলাম। অ্যান্ড বালকের জন্য যখন এই কাজটাই করতেছি, তখন বালক অতিক্রান্ত দূরত্বটাকে কত? এক্স প্রাইম মাপছে। বালকের জন্য আলোর বেগ কি আলাদা হওয়া যাবে মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টেশনে? না। তাহলে লরেন্টজ যখন হিসাব করতেছি তখন দেখতেছে যে না, বালক ও আলোর বেগকে সি মাপতে হবে,
এইটাতে হাত দেওয়া যাবে না, কারণ এটা মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্টের সত্য যে দুই কাঠামোর বান্দাই আলোর বেগকে একই দেখবে, সি দেখবে। তাহলে আমি বাম পাশটা চেঞ্জ করবো সমীকরণের, ডান পাশ সিটি লিখে দিলে জীবনে কাজ হবে? জীবনে মানে ডান পাশ একই বাম পাশ আলাদা কখনো হবে? মানে একবার 2 ইকুয়াল টু তুমি 2 × 2 বলছো, আরেকবার 2 ইকুয়াল টু 2 × 3 বলছো, হবে? হবে না। তো 4 ইকুয়াল টু 2 × 2 বলছো একবার, 4 ইকুয়াল টু 2 × 3 বলছো একবার, হবে না। তো তোমার ডান পাশের কিছু একটা চেঞ্জ করতে হবে, যেহেতু বাম পাশ চেঞ্জ হয়েছে। তো সে এই টিটাকে টি প্রাইম চিন্তা করলো, অ্যান্ড লরেন্স এটা করছিল। লরেন্সের মতে তো যাহাই টি তাহাই টি প্রাইম, তাই না? লরেন্সের মতে, সরি গ্যালিলিওর মতে, এটাই তো ছিল গ্যালিলিওর মতে। লরেন্স এই জায়গায় টুইস্টটা করলো, সেটা হচ্ছে টি আর টি প্রাইম এক জিনিস না। কারণ এক জিনিস যদি হইতোই তাহলে দেখো তুমি নিজে চিন্তা করে, এখানে সি আর টি গুণ করে যা পাইছো, এখানে সি আর টি প্রাইম আর টি যদি একই জিনিস হইতো তাহলে গুণ করে তো একই জিনিসই পাওয়ার কথা। বাট এই ভ্যালু দুইটা ডিফারেন্ট। বালক একটা অতিক্রান্ত দূরত্ব মাপছে, বালিকা একটা অতিক্রান্ত দূরত্ব মাপছে, বালক আরেকটা অতিক্রান্ত দূরত্ব মাপছে। বেগও একই মাপতে হবে, দূরত্ব আলাদা, বেগ একই, অবশ্যই সময়টা আলাদাই হইতে হবে, না হলে এই বাম পাশ কখনো আলাদা আসবে। ঠিক আছে? তো এই জায়গাতেই বেসিক্যালি এই জিনিসটা জন্ম হইল যে এক কাঠামোর মানুষের ঘড়িতে সময় যেই হারে আগায়, আরেক কাঠামোর মানুষের ঘড়িতে সময় সেই হারে আগায় না। জাস্ট এই পয়েন্টেই কিন্তু এই জিনিসটা আবিষ্কার হলো। কি করতে যে? আলোর বেগকে সমান রাখতে যে, আলোর বেগকে সমান রাখতে যে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে? উভয় কাঠামোর মানুষ আলোর বেগকে একই দেখবে, এই জিনিসটাকে রক্ষা করতে যে সময়কেই চেঞ্জ করে দিছে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? তো টি আর টি প্রাইমের আলাদা হওয়া কেন, কিভাবে শুরু হয়েছে দেখছো? লরেন্সের রূপান্তর সূত্র থেকে। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াইছে? একটাই আলো ট্রাভেল করছে, এতটুকু পরিমাণ ট্রাভেল করছে, বালিকার সাপেক্ষে ধরো এতটুকু পরিমাণ, বালকের সাপেক্ষে ডিফারেন্ট পরিমাণ, কারণ তারা তো দুইজন আলাদা আলাদা বেগে যাচ্ছে, ডিফারেন্ট পরিমাণ ট্রাভেল করছে। কিন্তু বালকের সাপেক্ষে টাইমটাই ওইভাবে আগাইছে যেন ওর অতিক্রান্ত দূরত্বটা একরকম আসে, আর বালিকার টাইমটাই ওইভাবে আগাইছে যেন তার অতিক্রান্ত দূরত্ব আরেক রকম আসে। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় এই যে সে যে এই দুইটা জিনিস এনে রাখছিল, এখন সেইগুলোর ভ্যালু বসানো শুরু করবে। এখন সেইগুলোর ভ্যালু বসানো শুরু করবে। কি ভ্যালু বসাবে? এক্স প্রাইম, যেখানে এই যে 1 নাম্বার ইকুয়েশন ছিল, 1 নাম্বার ইকুয়েশনের এক্স প্রাইম মানে সে ভ্যালু বসাবে এই যে এগুলা বসাবে। ঠিক আছে? তাহলে এক্স প্রাইমের জায়গায় কি বসাচ্ছি? সিটি প্রাইম, তাই না? ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় কি বসাচ্ছি? সিটি মাইনাস ভিটি, ভিটি তো ছিলই, ভিটি থাকবে, আর কে তো কেই। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে যদি একটু হিসাব করি, হিসাব করলে দেখো তো কি আছে এটাকে, এই বাম পাশে কি আছে? সিটি প্রাইম আছে, আর ডান পাশে কি আছে? টি কমন নেওয়া যায়। টি যদি কমন নাও তাহলে থাকবে সি মাইনাস ভি, আর টি কমন নিলা, অলরেডি তো কে ছিলই, রাইট? এরপরে এখান থেকে এই যে এই জায়গাটা থেকে তুমি যদি টি প্রাইম বাই টি কে এক পাশে করো, মানে এই টিটা এ পাশে আনতে যাচ্ছে, সিটা ও পাশে পাঠায় দিতে যাচ্ছে, তাহলে আমার ডান পাশে দাঁড়ায় কি? সি মাইনাস ভি ডিভাইড বাই সি। এই সিটা এ পাশে চলে গেছে, এই টিটা এ পাশে চলে আসছে, আর এখানে একটা কে ছিল, সে থেকে যাবে কে এর মতন। ঠিক আছে? ক্লিয়ার? তো এইরকম একটা সম্পর্ক আইনে রাখলাম, এটাকে 3 নাম্বার সম্পর্ক দিলাম। আমার টার্গেট কি এখন, বা লরেন্সের টার্গেট কি এখন? কে বের করা, কে এর ভ্যালু বের করা টার্গেট। ঠিক আছে? একইভাবে 2 নাম্বার সমীকরণ থেকেও আগাই। 2 নাম্বার সমীকরণ থেকে দেখি কি করা যায়। 2 নাম্বার সমীকরণেও এইগুলো বসাই দিই। 2 নাম্বার সম্পর্ক যেটা আছে সেখানে এক্স পাচ্ছি, এক্স এর জায়গায় বসাই দিলাম সিটি, এক্স প্রাইমের জায়গায় বসাই দিলাম কি? সিটি প্রাইম, ভি টি প্রাইম ছিল অলরেডি, থাকুক ভিটি প্রাইম, আর কে এর মতন থাকুক। এখন এখানেও দেখো তুমি কি করতে পারো, বাম পক্ষ যেটা, বাম পক্ষ থাকুক সিটি এর মতন, ডান পক্ষতে টি প্রাইম কমন নেওয়া যায়। টি প্রাইম যদি কমন নাও তাহলে থাকে সি প্লাস ভি, আর টি প্রাইম আর কে তো ছিলই আগে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানেও আমি টি প্রাইম বাই টি একত্র করি, এখানেও আমি টি প্রাইম বাই টি এই ফরম্যাটে রাখি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি টি প্রাইম বাই টি এই ফরম্যাটে রাখি, তাহলে আমার করতে হবে কি? এই টিটাকে এ পাশে পাঠিয়ে দিতে হবে, সি প্লাস ভি ইন্টু কে এটাকে এ পাশে পাঠিয়ে দিতে হবে। দেখো আমি এই টিটাকে এ পাশে পাঠিয়ে দিই, টি প্রাইম বাই টি, এই কে আর সি প্লাস ভি এই দুইটা গুণাকারে ছিল টি প্রাইম, এগুলোকে এ পাশে পাঠিয়ে দিই, এগুলোকে এ পাশে পাঠাইছি, ঠিকই লিখতেছি ডান পাশে। ঠিক আছে? তাহলে সি প্লাস ভি ইন্টু কে, তাহলে এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন সুবিধাটা হলো কি, আমি এখানেও একটা টি প্রাইম বাই টি এর রাশি পাইছি,
এখানেও একটা টি প্রাইম বাই টি এর রাশি পাইছি। দুইটাই যেহেতু টি প্রাইম বাই টি, তার মানে বলা যায় এই ডান পক্ষ দুই সমীকরণের একই জিনিস, কারণ দুই সমীকরণের বাম পাশ তো একই, দুই সমীকরণ ডান পাশও ডেফিনেটলি একই। তো ডান পাশ যদি দুই পাশে সমান সমান দাও, তাহলে ডান পাশ সমান সমান দিলে কি লিখবা? সি মাইনাস ভি ডিভাইড বাই সি ইন্টু কে। এটা ছিল যে এই সমীকরণ ডান পাশটা। অ্যান্ড এই সমীকরণ ডান পাশটা দেখো কি, সি ডিভাইড বাই সি প্লাস ভি ইন্টু নিচে কে আছে, ঠিক আছে? এখন এখান থেকে তুমি কে গুলাকে এক পাশে, কারণ তোমার টার্গেট হচ্ছে কে বের করা, কেটাকে এক পাশে করে, কে পাশে আসলে এখানে ভাগাকার আছে, এখানে আসলে গুণাকার হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে ডান পাশে। আর এই পাশটাতে কি থাকবে? এখানে সি মাইনাস ভি ডিভাইড বাই সি ছিল, ওটা ও পাশে চলে যাবে। এখানে কিন্তু অলরেডি সি বাই সি প্লাস ভি আসি কিন্তু অলরেডি। এইটা এখন ডান পাশে চলে যাওয়া মানে কি? ভাগ হয়ে যাওয়া। এটা এখানে গুণ আকারে ছিল, এই পাশে চলে যাওয়া মানে ভাগ হয়ে যাওয়া। ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো উল্টায় দিলে গুণ আকারে দেখা যায় নাকি, সি ডিভাইড বাই সি মাইনাস। দেখো এটা এ পাশে যে উল্টাই গেছে, তাহলে এরকম একটা জিনিস আসে। এখন এখান থেকে তুমি কে স্কোয়ার ডান পাশে আর বাম পাশে আর ডান পাশে কি সি স্কোয়ার উপরে আর নিচে কি সি প্লাস ভি ইন্টু সি মাইনাস ভি, সি প্লাস ভি ইন্টু সি মাইনাস ভি, একবারে বলা যায় না সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ভাঙাইছি হরে, আর লবে তো সি ইন্টু সি গুণ গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এখান থেকে এটা নর্মালি সচরাচর কিভাবে ব্যবহার করে সেটা বলি। এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা থাকুক লবে আর হরে, শুধু ডান পক্ষ নিয়ে চিন্তা করো, বাম পক্ষ না, শুধু ডান পক্ষ সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই ডান পক্ষের লবে আর হরে তুমি সি স্কোয়ার দিয়ে ভাগ দাও, লবে আর হরে তুমি সি স্কোয়ার দিয়ে ভাগ দাও। এই যে এখানে একটা সি স্কোয়ার দিয়ে ভাগ দাও, আর নিচে এই দোনোটা রাশিকে একটা সি স্কোয়ার দিয়ে ভাগ দাও। ভাগ দিলে যেটা হয়, ওপরে চলে আসে 1 এবং নিচে এই সি স্কোয়ার দিয়ে ভাগ গেছে কিন্তু দোনোটার মধ্যে, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ারে 1 আসবে, বিয়োগ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইরকম একটা কিছু আসে কিনা দেখো তো, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসে কিনা? এরকম একটা জিনিস আসছে। কে স্কোয়ার ইকুয়াল টু কি পাইলাম? 1 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরকম একটা জিনিস পাইছো কিনা? এরকম একটা জিনিস আসছে। তাহলে কে স্কোয়ার যদি এটা আসে, তাহলে কে কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? তাহলে কে ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, তো এটা, তাহলে কে ইকুয়াল টু কত? রুট করে দাও, রুট করে দিলে রুট ওভার 1 মাইনাস কি 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমার কে এর ভ্যালু। দেখো কে এর ভ্যালু বের করা বুঝছো কিনা, কে এর ভ্যালু বের করা বুঝছো কিনা? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কে এর ভ্যালু যখন বের হয়ে গেছে, আমার টার্গেট কি ছিল, বা বিজ্ঞানী লরেন্সের টার্গেট কি ছিল? রূপান্তর সূত্র বের করে। কে কে কেন বের করা দরকার ছিল? কে বের করতে পারলে, এই যে এটা তো সত্য না, গ্যালিলিও রূপান্তর সূত্র যেটা, সেটা তো সত্য না, সেটার কারণে তো মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্ট ব্যাখ্যা করা যায় না। এইটা সত্য ধরে নিছে এবং একটা এক্সট্রা মাল্টিপ্লায়ার ধরে নিছিল কে, জানি না কে কত, সেটাই বের করা টার্গেট ছিল এবং সেই কেটাকেই আমরা বের করতে পারছি। এখন সুবিধা হইছে, আমরা কে এর ভ্যালু যদি কে এর জায়গায় সাবস্টিটিউট করে দিই, তাহলেই আমার নতুন একটা ট্রান্সফরমেশন ল হয়ে যাবে, নতুন একটা ট্রান্সফরমেশন ল হয়ে যাবে, ঠিক আছে? আগে যে ট্রান্সফরমেশন ল ছিল, এক কাঠামোর ঘটনা থেকে আরেক কাঠামোর ঘটনার ব্যাখ্যা করতে পারতাম। এক কাঠামোর সাপেক্ষে ভ্যালুগুলো যদি এত এত হতো, আরেক কাঠামোর সাপেক্ষে ভ্যালুগুলো কত বের করতাম না গ্যালিলিও দিয়ে, লরেন্স দিয়েও তাই করা যাবে। খালি এটার অ্যাডেড ফিচার হচ্ছে কি, আলোর বেগের ধ্রুবতা সে নিশ্চিত করে, ঠিক আছে? দেখাবো, সামনেই দেখাবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা কে বাইর করছি, এখন আমরা চলে যাব আবার লরেন্স রূপান্তর সূত্র তৈরিতে। এইটা সে ধরে নিছিল, বিজ্ঞানী লরেন্স এটা ধরে নিছিল, হ্যাঁ এইটা ধরে নিছিল। তো এখানে কে এর ভ্যালু বসিয়ে দিব, চলো বসাই দিই। কি লেখা আছে? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে। হ্যাঁ, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল, আমি একটা সাদা পেজ নিচ্ছি। তাহলে ধরেছিল কি বিজ্ঞানী লরেন্স, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে। কে এর ভ্যালু চলে আসছে, কে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা চলে আসছে। তো এইখানে মানে এই জায়গাটাতে কে এর ভ্যালুটা এখন বসাই দিব। কে এর ভ্যালুটা চলো বসাই দিই। বসাই দিলে ফাইনালি আমাদের কাছে একটা রূপান্তর সূত্র চলে আসে। সেই রূপান্তর সূত্র এক্স প্রাইম ইজ ইকুয়াল টু
এক্স মাইনাস ভিটি এটা থাকুক, কে এর জায়গায় ভ্যালুটা বসবে, কে মানে কি √1 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, একবারে শুধু এতটুকু লিখলেই হবে, তাই না? 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার না, কে এর ভ্যালু বসিয়ে দিছি, দেখো কে এর এই ভ্যালুটা বসাইছি, ঠিক আছে? √1 উপরে থাকা না থাকা তো একই জিনিস, √1 মানে তো থাকা না থাকা একই জিনিস, তাই না? তার নিচের জাস্ট রুটটা আছে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমার এই হচ্ছে লরেন্টজ রূপান্তর সূত্র। পার্থক্য দেখছো? গ্যালিল রূপান্তর সূত্র কি ছিল? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, আর লরেন্টজ রূপান্তর সূত্র কি? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? ক্লিয়ার? কে এর ভ্যালু জাস্ট বসানো হয়েছে, আর কিছু না। আচ্ছা, এখন প্রশ্ন হলো ওয়াই প্রাইমের কি কোনো চেঞ্জ আসবে? ওয়াই অক্ষ বরাবর কি বালিকার সাপেক্ষে বালকটা কোনো গতিপ্রাপ্ত ছিল? মানে ঘটনাটা যতটুকু বা আলো যাওয়াটাই যতটুকু উপরে বালিকা দেখবে ততটুকু উপরে কি বালক দেখবে না? মানে বালিকা যতটুকু উপরে দেখবে বালক তো ততটুকু উপরেই দেখবে, যতটুকু সামনে দেখবে ততটুকুই সামনে বালিকাও দেখবে বালকও দেখবে, কারণ ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর কিন্তু বালকের কোনো গতি নাই, যাহা গতি ছিল সব এক্স অক্ষ বরাবর। আমরা দেখছিলাম গ্যালিলিও রূপান্তর সূত্র দেখছিলাম, যেই অক্ষ বরাবর বালিকার সাপেক্ষে বালক গতিশীল হয়, অর্থাৎ এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো গতিশীল হয়, সেই অক্ষ বরাবরই আমাদের কি আসে? চেঞ্জেস গুলো আসে। এটা স্মরণে বলো বেগে বলো, ওই অক্ষ বরাবরই চেঞ্জ গুলো আসে। তাই আমাদের এই যে বাকি যে ল গুলা, অর্থাৎ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ দুইজনই সেমই মাপে অলরেডি। হ্যাঁ, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, এটাতেও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, যা আছে তাই। চেঞ্জ আসবে কোথায়? সময়ে, কারণ ওই যে বিজ্ঞানী লরেন্টজ আলোর বেগকে স্থির রাখতে যে সে টাইমটাকেই তো চেঞ্জ করে দিচ্ছে। বালিকা একটা ঘটনার সময়কাল যা মাপবে, আলোর গতিকাল যতটুকু মাপবে বা সময়কাল যতটুকু মাপবে আলো যাওয়ার, বালক ডিফারেন্ট একটা সময়কাল মাপবে, টি আর টি প্রাইম ডিফারেন্ট আসবে, কারণ দুইজনের ঘড়িতে সময় যাচ্ছে ভিন্নভাবে। এটাই তো বিজ্ঞানী লরেন্টজ ধরে তারপরেই তো আলোর ধ্রুবতা নিশ্চিত করছে। তো এখন প্রশ্ন হলো, এই বালিকার ঘড়িতে যদি এতটা বাজে, বালকের ঘড়িতে কতটা বাজবে? এইটা বের করা আরেকটা কাজ, এইটা আরেকটা রূপান্তর সূত্র। কারণ আমরা জানি রূপান্তর সূত্র বেসিক্যালি কয়টা? 4টা হয়, তাই না? এগুলো তো স্থানাঙ্কের, আরেকটা কি সময়েরটা আছে না? সময়েরটা লাগবে। তো সময়েরটা আমরা এখন কাজ করব, সময়েরটা আমরা এখন বের করব। চলো সময়েরটা আমরা বের করি। সময়েরটা বের করার জন্য আমরা 3 নম্বর সমীকরণে যেতে পারি, 4 নম্বর সমীকরণে যেতে পারি, কারণ এগুলো তো সময় আছে, তাই না? তো 3 নম্বর সমীকরণটাতেই ধরো গেলাম, 3 নম্বর সমীকরণটাতেই চলো আমরা যাই। হ্যাঁ, 3 নম্বর সমীকরণটাতে আসো, টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি ডিভাইড বাই সি ইন্টু কে। হ্যাঁ, এটা একটা রাফ পেজে করি। হ্যাঁ, টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি ডিভাইড বাই সি ইন্টু কে। এই যে এইটাই লিখছি, এইটাই লিখছি, টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি ডিভাইড বাই সি ইন্টু কে। এখান থেকে আমরা চলো একটা কাজ করি, সেটা হচ্ছে টি প্রাইমটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। টি প্রাইমটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেওয়ার অর্থ হচ্ছে টিটাকে গুণ দিয়ে দেওয়া এই পাশে। টিটাকে যদি গুণ দিয়ে দাও তাহলে সি এর সাথে টি গুণ যাবে, ভি এর সাথে টি গুণ যাবে, এন্ড নিচে কি আছে? একটা সি আছে, থাকুক। আর কে আছে না সবার সাথে গুণ? কে সবার সাথে গুণ আছে কিনা? কে সবার সাথে গুণ আছে, তো কে সবার সাথে গুণ এভাবেই থাকলো, কোনো সমস্যা নেই। কে নিয়ে হাত দিতেছি না, কে এভাবেই থাকলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আর কিছু কাজ করা যায় এখান দিয়ে, সেটা হচ্ছে এই সিটাকে ওর সাথেও ভাগ দিয়ে দেওয়া যায়, এই সিটাকে ওর সাথেও একবার ভাগ দিয়ে দিতে পারবো, এই সিটাকে একবার ওর সাথেও ভাগ দিয়ে দিতে পারবো, তাই না? তো চলো তাই করি আমরা, ভাগ দিয়ে যদি দেই তাহলে আসতেছে কি? টি প্রাইম বাম পাশে আর ডান পাশে সিটি ডিভাইড বাই সি হয়ে যাবে শুধুমাত্র টি, তাই না? এইটা ভাগ যে সি সি কাটাকাটি শুধু টি থাকবে, আর এ পাশে থাকবে কি? এ পাশে থাকবে ভি টি ডিভাইড বাই সি, এরকম একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এই যে ভিটি ডিভাইড বাই সি, আমরা অলরেডি লরেন্টজ রূপান্তর সূত্রে দেখছিলাম না, বালিকা কর্তৃক আলোর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু সিটি, বালক কর্তৃক আলোর অতিক্রান্ত দূরত্ব যদি এক্স প্রাইম হয়, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সিটি প্রাইম। এটাই তো বিজ্ঞানী লরেন্টজ এটা দিয়েই তো শুরু করছে, তাই না? ভ্যালুগুলো বসানো এবং বাকি কাজগুলো করা। আমরা একটা এক্স এক্স প্রাইম এই জাতীয় জিনিসপত্র আনতে চাচ্ছি। হ্যাঁ, আনতে চাইলে দেখো আমি এই যে এখানে যে একটা অংশ আছে, এই অংশটা,
এই অংশটার শুধু এই অংশটার লবে আর হরে আমি গুণ দিতে যাচ্ছি। কি দিয়ে গুণ দিতে যাচ্ছি ভাইয়া? সি দিয়ে গুণ দিতে যাচ্ছি। এই অংশটার লবে আর হরে সি দিয়ে যদি গুণ দিই, এখানে ভিটি ছিল, রাইট? আচ্ছা, আরেকটা লাইন এক্সট্রাই লিখি, এটা থাকুক এটার মতন, এরপরে আমি এ পাশে এসে লিখি। তাহলে অলরেডি আমার বাম পাশে কিন্তু ছিল কি? টি প্রাইম ছিল, টি ছিল মাইনাস ভি, সি একটা এক্সট্রা দিয়ে গুণ দিছি, এক্সট্রা সি সিটা দিয়ে গুণ দিছি, এটা গ্রিন কালার দিয়ে লিখি। সি একটা এক্সট্রা দিয়ে ওপরে এবং নিচে গুণ দিছি, হ্যাঁ? আর অলরেডি এখানে একটা টি ছিল, অলরেডি নিচে একটা সিও ছিল, হ্যাঁ? তাহলে এই রকম একটা কিছু আসে, তাই না? এটা কেন করলেন ভাইয়া? এটা করলাম এই যে সিটি অংশটা তৈরি হইলো উপরে, আমরা কি লিখতে পারি? সিটিকে এক্স দ্বারা লিখে ফেলতে পারি না? এক্স দ্বারা লিখে ফেলতে পারি। তাহলে দাঁড়াচ্ছে কি? টি প্রাইম ইজ ইকুয়াল টু, এই পাশটা দেখো, টি মাইনাস ওপরে ভি সিটি, ভি সিটির জায়গায় কি লিখবো? এক্স লিখবো। সিটির জায়গায় কি লিখলাম? এক্স লিখে দিলাম। আর নিচে কি আছে? সি ইন্টু সি মানে কি? সি স্কোয়ার, তাই না? সি ইন্টু সি মানে কি? সি স্কোয়ার। আর গুণ আকার একটা কে আছে, কে এর ভ্যালুটা আমরা এখন বসাই দিতে পারি। আমার কাজ শেষ, আমার কাজ শেষ। তাহলে দেখো ফাইনালি যে রূপান্তর সূত্রটা আসে, সেই রূপান্তর সূত্রটা কিরকম? টি প্রাইম ইজ ইকুয়াল টু, ওপরে কি আছে? টি মাইনাস ভিএক্স ডিভাইড বাই, এই ভিএক্স কিন্তু আবার ওইটা প্যাস লাগাই ফেলিও না, এটা কিন্তু এই ভিএক্স এইটা না, এটা কিন্তু এই ভিএক্স না, প্যাস লাগাবা না, এটা হচ্ছে ভি আর এক্স গুণ ভি ফর এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর বেগ কত, আর এক্স ফর এস কাঠামোর মানুষটা, ঘটনার যে ভুজটা মাপবে সেটা। ঠিক আছে? ক্লিয়ার? ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর এখানে কে ছিল, কে মানে কি? কে মানে এই জিনিসটা না, কে মানে কি? কে মানেই তো এই জিনিসটা, 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? এটাই তো কে। তাহলে আমি শুধু এই অংশটা নিচে লিখে দিলেই হয়ে যাবে, √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাস, এই যে সম্পর্কটা আসছে, এই সম্পর্কটাই হলো গিয়ে কি? আমার সময়ের রূপান্তর সূত্র, লরেন্সের সময়ের রূপান্তর সূত্র। ঠিক আছে? এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে টি আর টি প্রাইম কি সমান ভ্যালু? টি আর টি প্রাইম কি সমান ভ্যালু? সমান ভ্যালু না, কিন্তু আগে ছিল টি প্রাইম ইজ ইকুয়াল টু টি, গ্যালিলিও রূপান্তর সূত্রে, বাট লরেন্স রূপান্তর সূত্রে দেখা যাচ্ছে টি আর টি প্রাইম সমান না। টি প্রাইম কিসের কিসের উপর নির্ভর করে? দেখো অনেকগুলো রাশির উপর নির্ভর করে। কিসের কিসের উপর সে নির্ভর করে? সে টি এর উপরে নির্ভর করে, সে এক্স এর উপরে নির্ভর করে, অ্যান্ড অলসো ভি এর ভ্যালুর উপরেও তো নির্ভর করবেই। এক কাঠামো সাপেক্ষে আরেক কাঠামো কত বেগে গতিশীল সেটার উপরেও নির্ভর করে। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে এক কাঠামোর মানুষ সময় যা মাপবে, অন্য কাঠামোর মানুষ সময় কি মাপবে সেটা কিন্তু নির্ভর করবে না আমি কি মাপ। ধরো সাপোজ বালিকা আর বালক, বালিকা স্থির, বালক গতিশীল। বালিকা সময়ে যা মাপবে, বালক সময় কি তা মাপবে না। সেটা কার কার উপর নির্ভর করবে? বালকের সময়টা, বালকের সময়টা নির্ভর করবে বালিকার সময় কত, এটা একটা জিনিস টি। এবং বালিকা থেকে বালকটা কত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কত সমবেগ নিয়ে, ভি এর উপর নির্ভর করে, এটা আরেকটা জিনিস। অ্যান্ড অলসো বালিকার আরেকটা রাশি, সেটা কি? বালিকার সাপেক্ষে এই যে ঘটনাটা, যেই ঘটনাটাই ঘটতেছে না কেন, সেই ঘটনার ভুজ কত, সেটার উপরও কি নির্ভর করে, মানে কোন অবস্থানে আছে সেই অবস্থানের উপরও নির্ভর করে কি, যে সময়টা কত মাপবে বালক। তাহলে এক কাঠামোর মানুষ সময় যা মাপে, অন্য কাঠামোর মানুষ সময়ে তা মাপে না। সময়ের ফ্লোটাই ডিফারেন্ট হয়। এটা নিয়ে আরো কথা বলবো সামনে, সামনে একটা ক্লাসই থাকবে পুরো ডেডিকেটেড সময়কে নিয়ে, এবং সেই সময় সময়টাকে আরো ফিল করাবো কেন এই জিনিসটা হয়, এবং এটার ইফেক্টটা যে আমাদের জীবনও কম বেশি কিছুটা আছে, যদি আমরা ওইভাবে অনুভব করতে পারি, বাট আমাদের জীবনে যে কম বেশি কিছুটা একটা আছে সেটা আমি তোমাদেরকে বলবো। একটা ক্লাসই থাকবে ডেডিকেটেড, শুধু সময় নেই। তাহলে আমি যদি রূপান্তর সূত্রগুলোতে আসি, তাহলে এইগুলো হচ্ছে লরেন্স রূপান্তর সূত্র, সাথে যুক্ত হইলো কি? এই যে এটা সাথে যুক্ত হইলে এই যে এই টাইমেরটা, তাই না? টাইমেরটাও লিখে রাখো, গ্রিন কালার দিয়ে লিখতেছিলাম, গ্রিন কালার দিয়ে লিখি। টি প্রাইম ইজ ইকুয়াল টু কত? টি মাইনাস ভি এক্স। আচ্ছা, এই ভি এক্সটা কিন্তু ভুলেও ভি ছোট হাতের এক্স না, হ্যাঁ, বা ভি সাবস্ক্রিপ্ট আকারের এক্স না, ভি ইন্টু এক্স গুণ আকারে আছে। ঠিক আছে? ডিভাইড বাই সি স্কোয়ার, আর নিচে সবার নিচে গেছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার চারটা ল। এই চারটা ল আমার কি ফর্ম করছে? লরেন্স ট্রান্সফরমেশন। ঠিক আছে?
লরেন্স ট্রান্সফরমেশনের ল। এইগুলো হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন স্থানাঙ্ক আর সময়ের সূত্র। তুমি বলতে পারো ভাইয়া আমরা যে গ্যালিলিও রূপান্তর সূত্র পড়ছি সেখানে তো শুধু স্থানাঙ্ক আর সময় পর্যন্ত পড়িনি, বেগ বের করছি, তারপরে ত্বরণ বের করছি, এখানে কি এগুলো লাগবে? প্রথমত বেগেরটা লাগবে, বাট ত্বরণেরটা লাগবে না। ত্বরণেরটা তোমাদের সিলেবাস বহির্ভূত, সিলেবাসে নাই, ঠিক আছে? ত্বরণেরটা লাগবে না, বাট বেগেরটা লাগবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত একটু তুলে ফেলো সবাই, এই পর্যন্ত একটু তুলে ফেলো। এই লগুলো কিন্তু একদম মানে ঠোঁটের আগায় থাকতে হবে, নখের আগায় থাকতে হবে, মানে এইগুলা ভালো করে চর্চায় থাকতে হবে। এগুলো কিন্তু আমি তো ডিরাইভ করে দেখাইছি, এগুলো তোমাদের মুখস্থই লিখতে হবে আর কি পরীক্ষা হলগুলোতে। পরীক্ষা হলে এই যে এই ডিরাইভেশন এটা লাগবে না, লাগবে কি শুধু এই লগুলা কি কি সেটা জ্ঞানমূলকে লাগবে এবং ম্যাথগুলাতে লাগবে। আচ্ছা ক্লিয়ার? এই পর্যন্ত তাহলে লেখা হয়েছে। আচ্ছা এই পর্যন্ত লেখা হইলে এবার আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা তো এগুলো পড়ছি কি অবস্থান আর সময়ের রূপান্তর সূত্রগুলো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেগের রূপান্তর সূত্র। বেগের রূপান্তর সূত্র পড়বো, ঠিক আছে? তো চলো বেগের রূপান্তর সূত্রের দিকে আগাই। তাহলে এটা আমরা পড়ছি, এগুলাই আমি তাকে লিখে দিছি, এগুলাই ছিল। হ্যাঁ এখন বেগের রূপান্তর এগুলাই আমরা পড়ছি। আচ্ছা আরেকটা জিনিস বাদ গেছে, এগুলো কি ছিল? একদম অ্যাকচুয়াল রূপান্তর সূত্র। কিভাবে বুঝলেন ভাইয়া? নন প্রাইম থেকে প্রাইম বের করছি। নন প্রাইম থেকে প্রাইম বের করা মানে কি? মূল রূপান্তর সূত্র না? আমাদের যদি ইনভার্স ট্রান্সফরমেশন ল বলে, অর্থাৎ বিপরীত রূপান্তর সূত্র বলে, বলো কি লিখবো? বিপরীত বলতে পারে তো। ইনভার্স গুলা কি? ইনভার্স ল গুলা কি হবে? ট্রান্সফরমেশন ল। এখনো সেম টেকনিক অ্যাপ্লাই তুমি করতে পারবা। মনে আছে গত ক্লাসে টেকনিক পড়াইছিলাম একটা, নন প্রাইম থেকে প্রাইম, প্রাইম থেকে নন প্রাইম যাব, তাই না? যাই থাকুক মূল সূত্রে, যাই থাকুক, আমার মূল সূত্রে যদি প্রাইম থাকে সেটাকে আমি প্রাইমকে নন প্রাইম বানাবো, আর নন প্রাইম যদি থাকে কোনোটা মূল সূত্রে সেটাকে প্রাইম বানাবো। আর ভি কে আমি কি বানাবো ভাইয়া? মাইনাস ভি বানাবো। তো টেকনিক কিন্তু অ্যাজ ইট ইজ আছে, ল চেঞ্জ হয়েছে বাট টেকনিকে কিন্তু চেঞ্জ হয় না। এগুলো কিন্তু পক্ষান্তর করে তুমি পারবা না, পক্ষান্তর করে কিন্তু কষ্ট হয়ে যাবে, পক্ষান্তর করে এমনি করার নিয়ম নেই। তো তুমি এখন এটা থেকে ধরো এইটা আমি শিখছি, এটার ইনভার্স ল জানতে, এগুলো মুখস্থ থাকতে হবে। ল ইনভার্স গুলো মুখস্থ না রাখলে হবে, টেকনিক জানলেই হবে। এক্স প্রাইমের জায়গায় কি লিখবো? এটাকে লাল কালার দিয়ে লিখি। এক্স প্রাইমের জায়গায় কি লিখবো? এক্স লিখবো, ইজ ইকুয়াল টু দিয়ে এক্স এর জায়গায় কি লিখবো? এক্স প্রাইম লিখবো। তারপরে মাইনাস ভি আছে, ভি এর জায়গায় মাইনাস ভি লিখতাম, ভি এর জায়গায় মাইনাস ভি লিখতাম। তাহলে ভি এর জায়গায় যদি একটা মাইনাস ভি লিখি, আর সামনে তো অলরেডি একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস ভি। তারপরে টি আছে, টি প্রাইম হয়ে যাবে, ঠিক আছে? আর ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর জায়গায় কি লেখার কথা? মাইনাস ভি লেখার কথা। খেয়াল করে দেখো এখানে আছে ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার যদি থাকে আর এটার ভি এর জায়গায় তুমি যদি মাইনাস ভি লিখো, ভি কে তুমি মাইনাস ভি লিখলা, তাহলে ভি স্কোয়ার মানে মাইনাস ভি হোল স্কোয়ার। ভি এর জায়গায় কিন্তু মাইনাস ভি লিখছো, আমি কিন্তু বলি নাই ভি স্কোয়ারের জায়গায় মাইনাস ভি স্কোয়ার, বলছি ভি এর জায়গায় মাইনাস ভি। তো ভি এর জায়গায় মাইনাস ভি লিখলে মাইনাস ভি হোল স্কোয়ার, মাইনাস ভি হোল স্কোয়ার তো ভি স্কোয়ারই আসবে, তাই না? তাহলে বেসিক্যালি ভি স্কোয়ারের ভি এর জায়গায় মাইনাস ভি বসাইলেও ভি স্কোয়ারই আসে, বুঝতে পারছি? কারণ মাইনাস আর স্কোয়ার চলে যাবে আর কি, হ্যাঁ মানে ওয়ান মাইনাসটা চলে যাবে। ডিভাইড বাই সি স্কোয়ার, সে তো সি স্কোয়ারের মতনই থাকবে। সি স্কোয়ারের ক্ষেত্রে তো আর এমন কিছু বলা নাই যে সি স্কোয়ার থাকলে মাইনাস সি লিখতে হবে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু তো নাই, ঠিক আছে? বাস হয়ে গেছে। তোমার এটা কি বের করে ফেলছো? বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ল। অলসো এইগুলোর ক্ষেত্রেও করতে পারবা। ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, তো তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম। জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, তো তাহলে জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম। এন্ড টাইমেরটাও কিন্তু তুমি মজা করে করতে পারবা। দেখো টি প্রাইম আছে, টি প্রাইম থাকলে কি লিখতাম? টি লিখে দিব, ইজ ইকুয়াল টু দিয়ে টি আছে, টি থাকলে কি লিখবো? টি প্রাইম লিখে দিব। আর এখানে কি আছে? মাইনাস আছে, আবার ভি আছে, ভি থাকলে কি করতে হয়? ভি থাকলে একটা মাইনাস ভি নিতে হয়। তো ভি এর জায়গায় যদি মাইনাস ভি নিই, তাহলে ভি এর কারণে একটা মাইনাস ভি এসে একটা মাইনাস আসছে, আর অলরেডি একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমি প্লাস ভি, আর এক্স আছে, এক্স এর জায়গায় এক্স প্রাইম, সি স্কোয়ার তো সি স্কোয়ারের মতন থাকবে। আবার নিচের যে জিনিসটা সেটা তো সেটার মতনই থাকবে, কারণ এখানে ভি এর জায়গায় মাইনাস ভি বসলেও আসলে ভি স্কোয়ার এর ভি এর জায়গায় মাইনাস ভি বসলেও আসলে ভি স্কোয়ারই আসে, ঠিক আছে? ক্লিয়ার? বাস হয়ে গেছে আমার বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ল। তাহলে বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ল পাওয়াটা সহজ না? খুবই সহজ কিন্তু।
অ্যাকচুয়ালটা যদি তুমি জানো, তুমি টেকনিক যদি জানো, তাহলে এইটুকু মনে রাখলি, এইটুকু কিন্তু তোমার মুখস্থ করা লাগে না, এটা তুমি নিজেই বানাইতে পারবে টেকনিক জানলে। ঠিক আছে, ক্লিয়ার? তুলে ফেলো সবাই, সবাই তুলে ফেলো, তোলা হইলে বলিও। ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এখন চলো আমরা সামনের দিকে যাই। আমরা তো এগুলো সব পড়ছি কি অবস্থান আর সময়ের ট্রান্সফরমেশন, আমরা এখন বেগের ট্রান্সফরমেশন ল পড়বো, লরেন্সের বেগের ট্রান্সফরমেশন ল। তো এই জায়গায় একটা মজার জিনিস তোমরা শিখবা আমার কাছে, এখন বেগের ট্রান্সফরমেশন ল পড়তে যেতে, তো এগুলো আমাদের ডান। হ্যাঁ, বেগের ট্রান্সফরমেশন, হ্যাঁ এইটা এখন আমরা পড়ব। তো দেখো মজার জিনিস কি শিখবা, দেখো আমরা আগে যে বেগের জিনিসগুলো করতাম, কি করতাম, অবস্থানের সম্পর্কটা নিতাম, উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। মনে আছে গ্যালিলিও রূপান্তর সূত্রে আমি বারবার একটা লাইন লিখতাম যে বালকের সাপেক্ষের অবস্থানকে অবশ্যই বালকের সাপেক্ষের সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। অ্যান্ড ওই যে ডিফারেন্সিয়েশনটা করতাম, তখন আমি একটা লাইন এক্সট্রা করে লিখতাম যে টি আর টি প্রাইম সমান, টি এর বদলে টি প্রাইম লিখে তারপরে ডিফারেন্সিয়েশন করে ফলাফলটা লিখতাম, তাই না? একটা লাইন এক্সট্রা করে করতাম। তোমাদের মধ্যে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া ওই লাইনটা না লিখলে হয় না, আমি বলছি না লিখতে হবে। তো এইখানে ওইখানে তো সুন্দর মতন লিখে দিতে পারতাম, টি আর টি প্রাইম একই জিনিস, টি এর বদলে টি প্রাইম লিখে দিচ্ছি। বাট এখন কি এত সুন্দর করে তুমি টি এর জায়গায় টি প্রাইম লিখতে পারবা? পারবা না কিন্তু, কারণ এখন টি আর টি প্রাইম কিন্তু আলাদা ভ্যালু, আলাদা জিনিস, তুমি কিন্তু এটা পারবা না। তো এখন আমাদের একটু টেকনিক্যালি ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা এখন চাইলেই আগের মতন এই যে এই লটা শিখছি, এই লটার উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, পসিবল ছিল না। কিন্তু করে দেখবা, একটু করে দেখাই তো, তারপরও করে দেখাই, একটু মনের শখ মিটাই। যে ধরো বাম পাশে আমি ডিফারেন্সিয়েশন করি যদি টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতাম, ডি এক্স প্রাইম ডিভাইড বাই ডিটি। হ্যাঁ, ডান পাশে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি লিখতাম, ডি ডিটি অফ এই জিনিসটা, হ্যাঁ, এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন এখানে যখন ডিফারেন্সিয়েশন করতে যাইতা, এই পাশটাকে তুমি আগে সুন্দর করে লিখে দিতা কি এরকম, ডি এক্স প্রাইম ডিভাইড বাই ডিটি প্রাইম। এখন কিন্তু এই অধিকার তোমার নাই। এখন তোমার লিখতে হবে কি জানো, এই টি ইকুয়াল টু কত, এই জিনিসটা না, এই জিনিসটা লিখতে হবে। মানে তোমার এখন লিখতে হইতো এরকম, ডি এক্স প্রাইমের মতন থাকতো, আর ডিটি টি এর জায়গায় এটা, কারণ টি ইকুয়াল টু তো এই জিনিসটা, তো টি এর জায়গায় এই জিনিসটা টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস, আরে বুঝতেই পারছো বহুত কমপ্লিকেটেড হয়ে যেত, তাই না? তাই না? তো এইভাবে আমরা আর আগাবো না। তাই তো আমরা এখন টেকনিক্যালি কিছু কাজ করব, যেটা তো সব থেকে সহজে করা যায়। হ্যাঁ, তো চলো করি। তো আমরা অলরেডি এই লটা শিখছি, তাই না? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কি আছে, কে আছে, মানে কে এর ভ্যালুটা এমনি রেখে দিছি, সামনে করবো, সমস্যা নেই। এটাই তো লরেন্স ট্রান্সফরমেশন ল। কেটাকে কে রূপে লিখছি, কেটাকে কে রূপে রাখলেও যে লরেন্স ট্রান্সফরমেশন ল অন্য ল হয়ে যাবে তা না, এটাও কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন ল। কেটকে এভাবে লেখা, ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দিয়ে লেখা, একই কথা। আচ্ছা, এখন এই সমীকরণ উভয় পক্ষে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। উভয় পক্ষে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি লিখতা, এখানে একটা ডি ডিটি দিতা, এখানে একটা কি দিতা, ডি ডিটি দিতা। এখানে ছিলাম, আরেকবার দেখাই দিই, নেট প্রবলেম করছে তো আরেকবার দেখাই দিই। ঠিক আছে, দেখো আমরা অলরেডি কি পড়ছি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে, এটা পড়ছি লরেন্স ট্রান্সফরমেশন ল। এখন এই লয়ের উভয় পক্ষে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি করতাম, ডি ডিটি এখানে দিতাম আর ডি ডিটি এখানে দিতাম, নাকি উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে। এখন আমার ডান পাশটাকে আমি একটু এইভাবে লিখতে পারি, ডি এক্স প্রাইম ডিভাইড বাই কি ডিটি। ঠিক আছে, ডান পাশটাকে আমি ডিফারেন্সিয়েশনটা করে দিই, ডিফারেন্সিয়েশনটা ভিতরে করে দিই। আর এই যে এক্স মাইনাস ভিটি আছে না, যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এক্সটার ভিতরে গুণই দিয়ে দাও, এক্সটারে ভিতরে কেটারে ভিতরে গুণই দিয়ে দাও, তাহলে এক্স কে মাইনাস ভিটি কে। ঠিক আছে, যে কে গুণ আকারে ছিল না বাইরে, ভিতরে গুণ করে দিছি, আর কিছু। আচ্ছা, কে কিন্তু ধ্রুবক, বাই দ্য ওয়ে কেটা কিন্তু ধ্রুবক, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি ও ধ্রুবক, সি ও ধ্রুবক, সমবেগ ভি, আর সি তো আলোর বেগ, এটাও তো ধ্রুবক। সো এটা কিন্তু ধ্রুবকের মতন ট্রিট করবা ডিফারেন্সিয়েশন করার সময়। তাহলে এই পাশটাকে তুমি যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তখন খেয়াল করে দেখো কি হবে, তোমার এই কেটা ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে, আর ডিফারেন্সিয়েশন হবে কার উপরে, ডি এক্স, এক্স এর উপরে, নাকি এক্স এর উপরে ডিফারেন্সিয়েশন হবে। এন্ড এইখানে আসো, বিয়োগ দিয়ে তুমি যখন এইখানে ডিফারেন্সিয়েশনটা
করবা, এখানে কিন্তু ভি ও ধ্রুবক, কে ও ধ্রুবক, তো ভি আর কে সামনে চলে আসবে। টি কে যদি ডিফারেন্সিয়েট করো টি এরই সাপেক্ষে ডিটি অফ টি, তাহলে কি আসে? ডিফারেন্স করলে কি আসে? 1 আসে না? 1 আসে। তাহলে ওইটা আর লিখলাম না আমি, ঠিক আছে? ওইটা আর লিখলাম না, ক্লিয়ার? ভি আর কে সামনে আসছে, টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্স করলে 1, এটা আর লিখলাম না, এখানে লেখার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কাজ করব, এখন আমি এই টিটাকে গুণ আকারে পাঠিয়ে দিব, টিটাকে গুণ আকারে পাঠিয়ে দিব, টিটাকে গুণ আকারে চলো পাঠিয়ে দিই। টিটাকে যখন গুণ আকারে পাঠিয়ে দিলাম তখন দেখো কি আছে আমার, এই পাশে আসে ডিএক্স প্রাইম, এই ডিটিটা ওপাশে গুণ আকারে চলে যাবে, এই ডিটিটা ওপাশে গুণ আকারে চলে যাবে। গুণ আকারে চলে গেলে দেখো কি কি থাকে এখানে, এই ডিটি কাটাকাটি, শুধু কে ডিএক্স থাকে না, শুধু কে ডিএক্স থাকে না, শুধু কে ডিএক্স থাকে। এই ডিটিটা যখন এখানে গুণ আকারে চলে যাবে তখন কি থাকবে? মাইনাস ভি ডিটি আর কে, এই জিনিসটা থাকে, থাকে কিনা? থাকে। কেটাকে আবার কমন নিয়ে নাও, কেটাকে আবার কমন নিয়ে নাও, কেটাকে যদি আবার কমন তুমি নিয়ে নাও তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে এই পাশে শুধু ডিএক্স, এই পাশে থাকবে মাইনাস ভিডিটি আর কে তো কমন। ক্লিয়ার? এই লেখাটা বুঝছো? এই লেখাটা বুঝছো? এই লেখাটা বুঝছো কি না? তুমি বলতে পারো ভাইয়া কেন এটা করতেছেন, কারণটা কি? ওই যে আমি বললাম যে আমি একটু টেকনিক্যালি করবো এবার ডিফারেন্সিয়েশনটা। কিভাবে টেকনিক্যালি করবো সেটা বলি। এখন তোমরা বুঝতে পারবা কেন আসলে এটা করছি। আমাদের টার্গেট হলো গিয়ে কি ফাইনালি এই ভিএক্স প্রাইম বের করা, নাকি? এটাই তো টার্গেট, ভিএক্স প্রাইম। আমরা তো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সামথিং জানতাম, ভিএক্স প্রাইমটা দরকার। তো ভিএক্স প্রাইমকে আসলে ভাঙাইলে কি লেখা যায় বলো তো? ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম না? ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম। আমি যদি কোনোভাবে ডিএক্স প্রাইমের ভ্যালু আলাদাভাবে বের করতে পারি, যেটা আমি বের করছি, আমি যদি কোনোভাবে ডিডি প্রাইমের ভ্যালু আলাদাভাবে বের করতে, তাইলেই তো আমার জব ডান, তাইলেই তো আমার জব ডান। আমি বেসিক্যালি তাই সেই পথেই আগাচ্ছি। আমি ডিএক্স প্রাইমের ভ্যালু বের করছি, ডিএক্স প্রাইমের ভ্যালু বের করছি, এটা রেখে দেবো 1 নম্বর ইকুয়েশন দিয়ে। এখন তোমার একইভাবে টার্গেট হচ্ছে গিয়ে ডিটি প্রাইমের ভ্যালু বের করা, একইভাবে টার্গেট হচ্ছে কি ডিটি প্রাইমের ভ্যালু বের করা, ঠিক আছে? তাহলে এবার টি প্রাইমের সম্পর্কে যাও। তাহলে টি প্রাইমের সম্পর্ক কি ছিল? টি প্রাইম ইজ ইকুয়াল টু ওই যে টি মাইনাস ভিএক্স ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ছিল, তাই না? তো এটাকে আমি লিখলাম টি মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, ভিএক্সটাকে একটু ডিস্টিংগুইশড ভাবে লিখো, সি স্কোয়ার ইন ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে একবারে কে রূপেই লিখলাম, ঠিক আছে? লেখাটা বুঝছো? এটা কিন্তু এই যে আমরা যে এটা পড়ছি এটাই, এই অংশটা লিখছি, এই নিচের এই অংশটা কে রূপে লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এখানেও আমার টার্গেট হলো গিয়ে কি ডিটি প্রাইম, এটাকে বের করা, এটাকে বের করলে আমার জব ডান। তো আমি এখানেও উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, এখানে একটা ডিডিটি, এখানে একটা ডিডিটি, ঠিক আছে? টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। বাম পাশে এরকমই থাকবে ডিটি প্রাইম বাই ডিটি, ডান পাশে কি থাকবে? ডিফারেন্সিয়েট করে ফেলি, ভেতরে পাঠাই দিই। আচ্ছা, কে বাইরে থাকলেও কিন্তু তোমরা কি কমফোর্টেবল ফিল করো কে কে ভেতরে আনলে, নাকি বাইরে থাকলেও বুঝবা ডিফারেন্সিয়েশন? কে কে আলটিমেটলি ভেতরে নিয়েও ডিফারেন্সিয়েট করে আবার বাইরেই পাঠাই দিব, বুঝবা কি না? বাইরেই থাক, হ্যাঁ বুঝবা, তাইলেই তো হইলো। তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করতেছি না, এটা ধ্রুবক হিসেবে ধরো সামনে, অলরেডি সামনে চলে আসছে, অলরেডি সামনে। হ্যাঁ, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, শুধু এতটুকু অংশটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, ঠিক আছে? বিয়োগ যে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো ভি বাই সি স্কোয়ার কিন্তু ধ্রুবক, সে সামনে চলে আসছে, ভি বাই সি স্কোয়ার কিন্তু ধ্রুবক, সে সামনে চলে আসছে। এক্স ধ্রুবক না চলক, এক্স এর উপরে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে, এক্স এর উপরে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হলে কি ডিফারেন্সিয়েশন? ডিডিটি, তাই না? ডিডিটি অফ কে এক্স। লেখাটা বুঝছো? এইটা এটার উপর ডিফারেন্সিয়েশন হয়েছে 1 হয়ে গেছে, ডিডিটি অফ টি 1, ডিডিটি অফ এই জিনিসটা এখন, ডিডিটি অফ এই জিনিসটা যখন করলাম ধ্রুবক হিসেবে ভি বাই সি স্কোয়ার সামনে আসছে, এক্স চলো ওটার উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হয়েছে, ডি ডিটি অফ এক্স, ঠিক আছে? বা ডিএক্স বাই ডিটি যেমনি বলো। তাহলে আমার এই পার্টটা ডান। কে কিন্তু সবার সাথে গুণাকারে ছিল, সেই গুণাকারই থাকবে, ও তো ধ্রুবক হিসেবে সামনে চলে আসছে, ওর কোনো ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই যে জিনিসটা আসছে, আবারও তুমি একই কাজ করো, ডিটিটাকে গুণ করে দাও ওই পাশে, ডিটিটাকে গুণ করে দাও ওই পাশে পাঠিয়ে দাও। হ্যাঁ, তাহলে ডিটি প্রাইম এ পাশে থাকলো, এখানে ডিটিটা যদি এখানে গুণ আকারে চলে যায়, গুণ আকারে চলে গেলে 1 এর সাথে ডিটি গুণ গেলে থাকবে একটা ডিটি,
এটার সাথে যখন ডিটি গুণ যাবে এটা কিন্তু গুণ আকারে চলে যাবে, এখানে নিচে অলরেডি ভাগ আকারে ডিটি আছে, গুণ আকারে একটা ডিটি কে যখন পাবে, ডিটি গুণ আকারে ডিটি ভাগ আকারে কাটা গেলে থাকবে কি ভি ডিএক্স বাই সি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। তাহলে ডিটি প্রাইমকে আমি আলাদাভাবে বের করছি, এটা আমার 2 নাম্বার সম্পর্ক। ঠিক আছে, 2 নাম্বার সম্পর্ক চলে আসছে। তাহলে 1 নাম্বার সম্পর্কটা 2 নাম্বার, আমার কিন্তু কাজ হয়ে গেছে, ডিএক্স প্রাইম ডিটি প্রাইম পেয়ে গেছি। এখন আমি এগুলো বসাই দিব, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারছো? ওকে, এটাকে একটা ডুপ্লিকেট মারি আমি এই পেজটাকে। হ্যাঁ, এখন আমি যেগুলো অপ্রয়োজনীয় লাইন সেগুলো মুছে দিই, আমার শুধু ডিএক্স প্রাইমের লাইনটা লাগবে আর শুধু এই ডিটি প্রাইমের লাইনটা লাগবে, এই দোনোটা লাইনই আমার খালি লাগবে। ঠিক আছে, এই দোনোটা লাইনই জাস্ট লাগবে। ঠিক আছে, এই 2টা লাইনই জাস্ট লাগবে আমার। ওকে, আচ্ছা, তাহলে এখন চলো এইদিকে আসি, আমাদের কিছু ছোট্টখাটো হিসাব কিতাব করতে হবে। চলো আমরা হিসাব কিতাব করি। তা আমরা যেখানে ছিলাম vx ইজ ইকুয়াল টু কি, vx প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল, dx প্রাইম ডিভাইড বাই dt প্রাইম। এখন আমরা ভ্যালুগুলা বসানো শুরু করে দিই, এই যে dx প্রাইম dt প্রাইমের এগুলো ভ্যালুগুলা বসানো শুরু করে দিই। হ্যাঁ, তো আসো বাম পাশে লিখতেছি না, আচ্ছা বাম পাশেও লিখে রাখি, vx প্রাইম লিখে রাখি, আর এখানে dx প্রাইমের ভ্যালু বসাই দিই। ভ্যালু মানে কি ওইটা, dx মাইনাস v dt ইন্টু কে। ঠিক আছে, আর নিচে কি dt মাইনাস v dx বাই সি স্কোয়ার ইন্টু কে। উভয় পাশে উপরে নিচে কে আছে, কে থাকলে আর লেখা লাগে, না, কে কাটাকাটি, কে অলরেডি গন, কাটাকাটি। ঠিক আছে, কে যখন কাটাকাটি হয়ে গেছে, এখন আমি আর গুণন করে দিই, এই জিনিসটা যখন এই পাশে আসবে গুণ আকারে হয়ে যাবে না, গুণ আকারে হয়ে গেলে আমার এরকম কিছু আসে vx প্রাইম dt, আর এটা যখন এখানে আসলো বিয়োগ যে ভি ডিএক্স ডিভাইড বাই সি স্কোয়ার ছিল, তাই না? তাহলে জিনিসটা এরকম আসবে, vx প্রাইম একটা এক্সট্রা আসছে, আর এখানের যে জিনিসটা ভি ডিএক্স ছিল সেটা থাকবে, আর ডিভাইড বাই সি স্কোয়ার থাকবে। লেখাটা বুঝছো? এটা গুণ আকারে আসছে এখানে, তাহলে vx প্রাইম dt আর vx প্রাইম ভি ডিএক্স ডিভাইড বাই সি স্কোয়ার। ঠিক আছে, আর ডান পাশ যেরকম ছিল সেরকমই থাকবে, ডান পাশে কে আছে, dx মাইনাস ভি ডিটি আছে। ঠিক আছে, dx মাইনাস ভি ডিটি আছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন চলো পরের লাইনগুলো করা শুরু করে দিই। হ্যাঁ, এই পর্যন্ত তো আসছে, এখন আমার টার্গেট কি, এখানে আবার টার্গেট আছে, এখানে টার্গেট কি, আমরা এখানে অনেকগুলো dx dt এরকম টাইপের রাশি পাচ্ছি, dx dt এরকম পাচ্ছি না, কোনোভাবে যদি dx গুলারে এক পাশে করতে পারো, dt গুলারে এক পাশে করতে পারো, দেন dx বাই dt করতে পারো। dx বাই dt যদি করতে পারো, বলো তো dx বাই dt আসলে কে, dx বাই dt আসলে কোনটা, কোন রাশিটা dx বাই dt? dx বাই dt আসলে কি, vx, তাই না? dx বাই dt আসলে কি, vx। সো অনেকগুলো এখানে, মানে এটাও কিন্তু হইছে, এই পর্যন্ত কিন্তু একটা ট্রান্সফরমেশন ল, কিন্তু এগুলোতে অনেক dx dt ভাল লাগতেছে না দেখে। dx dt গুলোকে যদি এক পাশে করে ভাগ আকারে আনতে পারি, তাহলে vx রূপে লিখলে সুন্দর হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি তাই সেই উদ্দেশ্যেই আগাচ্ছি এখন। ঠিক আছে, তো আমার এখন dx গুলোরে এক পাশে করতে হবে। তো dx দেখো, এইটার মধ্যে dx আছে, এটার মধ্যে dx, dx গুলোরে এক পাশে করো, তাহলে এই জিনিসটা আর dx এগুলা যদি এক পাশে করো, তাহলে কি লিখতে পারো তুমি, তুমি এরকম লিখতে পারো যে এই জিনিসটা লেখো প্রথমত, dxটা লেখো প্রথমত, dx মানে তুমি এটাকে ওপাশে পাঠিয়ে দিবা, এটাকে মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস কত vx প্রাইম ভি dx ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তুমি দেখো এই যে এইটাকে আর এটারে এক পাশে করলা, সমান সমানের বাম পাশে নিয়ে আসছো আর কি ওদেরকে। হ্যাঁ, তো এটাও বেসিক্যালি ওই পাশে গেছে, কিন্তু লিখছি বাম পাশে, জিনিস একই, মাইনাস ভি ডিটি এইটা এই পাশে আসবে, তাহলে ডিটি গুলো এক পাশে হবে। ঠিক আছে, তাহলে vx প্রাইম অলরেডি ছিল, ডিটি ছিল, মাইনাস ভি ডিটি ও এক পাশে গেলে প্লাস ভি ডিটি হয়ে যাবে, রাইট, প্লাস ভি ডিটি হয়ে যাবে। এখন তোমার মজাটা হলো তুমি dx আর ডিটি কমন নিতে পারো। dx যদি কমন নেও, দেখো তো কি থাকে, dx কমন নিলে এখানে কি থাকবে 1 প্লাস এটাতে কি থাকবে, dx টা ছাড়া বাকি সব কিছু থাকবে। হ্যাঁ, vx
ভি ডিভাইডেড বাই কত, আচ্ছা ভি এক্স, তো এটা এই এক্স, ঠিক আছে, ভি এক্স ভি ডিভাইডেড বাই কত, সি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ভি এক্স প্রাইম, এটা ভি এক্স প্রাইম ভি, তাহলে ভি এক্স প্রাইম, এই যে ভি এক্স প্রাইম ভি আছে, ডি এক্সটা খালি কমন গেছে, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশটা আমার ক্লিয়ার, ডিএক্স কমন নেওয়া হয়ে গেছে। এবার ডান পাশটাতে আসো, ডান পাশটাতে ডিটি কমন নাও, ডিটি, ডিটি কমন নিলে কি থাকে দেখো, ডিটি যদি কমন নাও, কমন নিলে ডান পাশে থাকবে ভি এক্স প্রাইম থাকবে, আর এখানে কি থাকবে, ভি থাকবে, জাস্ট, আর কিছু না। লেখা দুইটা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে ডিএক্স বাই ডিটি করে ফেলা, মানে এক পাশে নিয়ে আসা। ঠিক আছে, আমি একটু সুবিধার্থে এটা মুছে ফেললাম, কারণ এটার আর আমার এখন দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে dx বাই ডিটি এটা করা, dx বাই ডিটি করে ফেললাম। তাহলে dx বাই ডিটি আসছে, এটা তাহলে ও পাশে ভাগ আকারে চলে যাবে, এটা তাহলে ও পাশে যদি ভাগ আকারে চলে যায়, তাহলে থাকলো কি, vx প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই কত, vx প্রাইম ডিভাইড বাই কত, 1 প্লাস vx প্রাইম ভি ডিভাইড বাই কত, সি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখন এই জিনিসটাকে আমি সুন্দর করে লিখলেই কিন্তু আমার ফর্মুলা রেডি। ফাইনাল ফর্মুলাটা হচ্ছে আমার এইটা, ফাইনাল ফর্মুলাটা হচ্ছে আমার এটা, সবাই লিখো আমার সাথে সাথে। ফাইনাল ফর্মুলাটা হচ্ছে vx ইজ ইকুয়াল টু vx প্রাইম প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস vx প্রাইম ভি ডিভাইড বাই সি স্কোয়ার। বাস, এই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, এই লটা যে আসছে, এই লটা কি ল? গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র নাকি বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র? বলো কোনটা? এটা বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। কেমনে বুঝলেন ভাইয়া? দেখো, ডান পাশে প্রাইম, বাম পাশে নন প্রাইম। যদি প্রাইম থেকে নন প্রাইম বের করাই, বাইর করছি কাকে? নন প্রাইমকে। তাহলে এটা বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। তোমার এখন এখান থেকে যদি প্রকৃত বেগের রূপান্তর সূত্রটা বলি, হ্যাঁ, সেটা কেমনে বের করবা? সেটা বের করতে পারবা না? এটা হচ্ছে বিপরীত, লিখে রাখো। এখান থেকে তোমার যদি গ্যালিলিওটা বের করতে বলে, হ্যাঁ, সরি গ্যালিলিও কেন লিখতেছি, লরেন্স, গ্যালিলিও কেন লিখতেছি, লরেন্স, লরেন্স। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো তোমাকে যদি লরেন্সেরটা বের করতে বলে, ধরো লরেন্সেরটা বের করতে বললো আমাকে, শুধু লরেন্সেরটা, শুধু লরেন্সেরটা যদি বের করতে বলে, তাহলে কোনটা হবে বলো? বের করা যাবে না? মুখস্থ করা দরকার আছে? কোনো মুখস্থ করা দরকার নেই, যে কোনো একটা মুখস্থ করবা, যে কোনো একটা, বাকিটা বের করবা। তো লরেন্সেরটা কি হবে? এই লটাই থাকবে, ভিএক্স এর জায়গায় ভিএক্স প্রাইম লিখবা, তাই না? নন প্রাইম পাইলে প্রাইম ইজ ইকুয়াল টু দিয়ে ভিএক্স প্রাইমের জায়গায় ভিএক্স লিখবা, ভি এর জায়গায় মাইনাস ভি লিখতে হবে, ভি এর জায়গায় মাইনাস ভি লিখলা। হ্যাঁ, নিচে কি আছে? 1 আছে, এখানে কি আছে? ভিএক্স প্রাইম আছে, ভি আছে, ভি আছে কিনা? ভি আছে। ভি এর জায়গায় কি লিখতে হয়? মাইনাস ভি লিখতে হয়। তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর ভিএক্স প্রাইমটা ভিএক্স হয়ে যাবে, রাইট? ভিএক্স হয়ে যাবে, আর ভিটা তো মাইনাস ভি লিখছি, যে কারণে এই মাইনাসটা চলে আসছে। ঠিক আছে? মাইনাসের কারণে এই প্লাসে মাইনাসে মাইনাসটা হয়ে গেছে, আর নিচে সি স্কোয়ার ছিল, সে ভোলা ভালা, সে সি স্কোয়ারই থাকবে। বাস, হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার এটা হচ্ছে বিপরীত লরেন্স, আর এটা হচ্ছে লরেন্স। লরেন্সের বেগের রূপান্তর সূত্র, বিপরীত লরেন্সের বেগের রূপান্তর সূত্র, আর লরেন্সের বেগের রূপান্তর সূত্র। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস করব। এখন পর্যন্ত খালি ডিরাইভ করছে, খালি ডিরাইভ করছে, এখন আর ডিরাইভ নেই। এখন খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, আচ্ছা এই লগুলো কিন্তু দেখতে জটিল লাগলো, ওইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই।
এগুলো লাগবে। এগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন পড়বা, ফার্স্ট ইয়ারে তোমাদের মডার্ন ফিজিক্সের কোর্স থাকবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সেই যাও না কেন, যে কোনো ট্রিপলি সিএসসি সিভিল মেকানিক্যাল যেই সাবজেক্টই তুমি পড়ো না কেন, তোমার ফিজিক্স থাকবে, এবং ফিজিক্সে মডার্ন ফিজিক্স থাকবে, এবং এইগুলা থেকেই বেশি আসবে, এইটা থেকে স্পেশালি। অ্যান্ড তোমরা জানো কি না যে এইচএসসি লেভেলে, অ্যাডমিশন লেভেলে আমরা কি বলি, ডিরাইভেশন বাদ দাও, ডিরাইভেশন পড়ো না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাগুলো হবে দেখবা ডিরাইভেশন থেকে 60% মার্কস, মানে এই ডিরাইভেশনটাই তোমার বলা যায় না চলে আসতে পারে, যা আমি মাত্র করলাম আর কি। হ্যাঁ, তো এই ডিরাইভেশন গুলাই তোমার দেখবা যে ইয়াতেও কাজে লাগছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারেও কাজে লাগবে, এই ডিরাইভেশন গুলো সরাসরি আসে, বুঝছো? তো যাই হোক, সো আমরা এখন এই লয়ের মানে এত যে কষ্ট করলাম, এই কষ্টের ফলাফল পাবো ফাইনালি। আমরা এতক্ষণ পর্যন্ত তো লরেন্সের রূপান্তর সূত্র খালি শিখছি। এখন দেখবো লরেন্সের রূপান্তর সূত্র শেখার কারণটা যেটা ছিল, মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্টের ফলাফলটাকে সে স্যাটিসফাই করবে, ওইটা আসলেই সে করে কিনা, নাহলে তো কোনো লাভ হইল না, সকল ফলাফলই পণ্ড। যদি ওইটাই যদি স্যাটিসফাই সে না করতে পারে, তাহলে গ্যালিলিও দিয়ে তো কাজ করে ফেলতে হবে। গ্যালিলিও থেকে ওর আপডেট ভার্সনটা কি, বা ওর ইয়াটা কি, মানে ফিচারটা কি, ওর থাকাতে কি ভালো হয়েছে, সেটা আমরা এখন দেখবো। মনে আছে এই সাইটটার কথা? এই সাইটটা গত ক্লাসেও লাস্টে পড়ছিলাম, আজকেও শুরুতে দেখাইছিলাম। এই হচ্ছে বালিকা, এই হচ্ছে বালক, এটা হচ্ছে এস কাঠামো, এটা হচ্ছে কি এস প্রাইম কাঠামো, ঠিক আছে? বালক যদি আলোর বেগকে মাপে, তাহলে বালক আলোর বেগকে কত মাপতেছে? ভি এক্স প্রাইম মাপতেছে নাকি? ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সি, সে মাপছে। বালক, আলো কি ঘটনা, গতিশীল কাঠামো, ঘটনার যা বেগ মাপবে সেটা কি ভি এক্স প্রাইম। বালিকা আলোর বেগকে যা মাপবে সেটা কি ভি এক্স, সেটা আমরা বের করতে চাই। আমরা গ্যালিলিও দিয়ে অলরেডি বের করছিলাম। গ্যালিলিও যখন বের করছিলাম তখন দেখছি যে বালক যদি সি মাপে, বালিকা সি প্লাস ভি মাপে। এখন দেখবো লরেন্সে এই জিনিসটা উন্নতি হয়েছে কিনা, নাকি লরেন্সও একই আছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো লরেন্সের লটা কি ছিল ভাইয়া? লরেন্সের ল যে মাত্র বেগের লটা পড়ছো, বিপরীতটাই লেখো, কোনো সমস্যা নাই, বা যেটা ভাল লাগে আর কি। হ্যাঁ, যেহেতু বালিকারটা বের করবো, বিপরীতটাই লিখো। তাহলে লটা কি ছিল? ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স প্রাইম প্লাস ভি ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস ভি এক্স প্রাইম ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। vx prime plus v divided by 1 plus vx prime v divided by c square। এই লটাতে আমরা এখন vx prime এর ভ্যালু বসাবো, vx prime এর ভ্যালু বসাবো, বসায়ে আমরা vx এর ভ্যালু বের করব। তো vx prime এর ভ্যালু কত? vx prime এর ভ্যালু কত ভাইয়া? c প্লাস v, তাই না? c তো vx prime বালক আলোর বেগ যত মাপছি, আর ডিভাইড বাই কত? 1 প্লাস vx prime এর ভ্যালু হচ্ছে c v ডিভাইড বাই c স্কয়ার নাকি, রাইট? এই জিনিসটা আসে। দেখো এখানে একটা c স্কয়ার, এখানে একটা c স্কয়ার, কাটাকাটি যে নিচে একটা যা c থাকবে, আর তো কিছু না। এটাকে আরেকটু হিসাব করা যায়। ওপরে তাহলে কি আছে? c প্লাস v আছে, থাকুক c প্লাস v। নিচে কি আছে? নিচে আছে 1 প্লাস v বাই c, 1 প্লাস v বাই c, উপরে c প্লাস v থাকুক। 1 প্লাস v বাই c কে এইভাবে লেখা যায়, c লসাগু নিয়ে এরকম লেখা যায়, লেখা যায়। যদি লেখা যায়, এখন দেখো জিনিসটা দাঁড়াইলো কি? c প্লাস v ডিভাইড বাই c প্লাস v ইন্টু c। নিচের এটা ভাগ আকারে আছে না? ভাগ আকারের জিনিস পাশে লিখলে উল্টায় যায় না? তাহলে c প্লাস v লব যেটা ছিল সেই লব থাকুক, হর যেটা সেটা পাশে যখন আসবে সেটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে? c ডিভাইড বাই c প্লাস v হয়ে যাবে। এখানে ছিল c প্লাস v ডিভাইড বাই c, আর ওখানে পাশে আসলে c ডিভাইড বাই c প্লাস v। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে c প্লাস v কাটাকাটি থাকে কি শুধুমাত্র c। এইটার জন্যই আমরা এতক্ষণ কাজ করতেছিলাম, আমরা এতক্ষণ এইটার জন্যই কাজ করছিলাম। তার মানে বালিকা আলোর বেগটাকে কত মাপতেছে? অ্যাকর্ডিং টু লরেন্স c মাপতেছে। তাহলে দুই কাঠামোর মানুষই আলোর বেগকে একই মাপে। তো এইটাই হচ্ছে আমার কি লরেন্স রূপান্তর সূত্রের সার্থকতা, যেটা গ্যালিলিও রূপান্তর সূত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। গ্যালিলিওর রূপান্তর সূত্রের সীমাবদ্ধতাই ছিল এটা, যে এক কাঠামোর মানুষ আলোর বেগকে সি মাপলে আরেক কাঠামোর মানুষ আলোর বেগকে সি ব্যতীত অন্য ভ্যালু মাপে। লরেন্স রূপান্তর সূত্রে এক কাঠামোর মানুষ আলোর বেগকে সি মাপলে আরেক কাঠামো যত বেগেই যাক না যাক, থাইমে থাকুক, যাই করুক, সেও সি মাপবে 100%। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখছো গ্যালিলিও রূপান্তর সূত্র থেকে লরেন্স রূপান্তর সূত্রের ইয়াটা কি, মানে পার্থক্যটা কি? সে আলোর বেগের ধ্রুবতা নিশ্চিত করে। এমসিকিউতে আসে, অনুধাবনে আসে। অনুধাবনে আসলে এতটুকু লিখে দিতে হবে, এই চিত্রটা আঁকতে হবে। বালক বালিকা আঁকলা না, শুধু ফ্রেমগুলো তো এঁকে দিতে পারবা, আঁকতে হবে।
গ্যালিলিও রূপান্তর সূত্র মতে, আমি গ্যালিলিও রূপান্তর সূত্র মতে করে দেখেছিলাম না সি প্লাস ভি আসে, ওইটুকু দেখাইতে হবে। গ্যালিলিও রূপান্তর সূত্র মতে ওই এস প্রাইম কাঠামোর মানুষ যদি, এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক যদি আলোর বেগকে সি মাপে, এস কাঠামোর পর্যবেক্ষক আলোর বেগকে সি প্লাস ভি মাপে, ওই যে ওই অংশটা গ্যালিলিও রূপান্তর সূত্রের ভি এর সূত্রটা আছে না, ওই সূত্রটাতে বসায় দেখাবে সি প্লাস ভি মাপে, এটা গেল। এরপরে এই অংশটা যা লিখছি সেটা লিখতে হবে, লিখে দেখাইতে হবে। অর্থাৎ এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক আলোর বেগকে সি মাপলে এস কাঠামোর পর্যবেক্ষক ও আলোর বেগকে সি মাপে। অর্থাৎ লরেন্স রূপান্তর সূত্র আলোর বেগের ধ্রুবতা নিশ্চিত করে, অর্থাৎ লরেন্স রূপান্তর সূত্র আলোর বেগের ধ্রুবতা নিশ্চিত করে। ঠিক আছে, ক্লিয়ার? অনুধাবনে আসতে পারে, বোঝা গেছে? মাঝে মাঝে উচ্চ তরদক্ষতাতেও দিতে পারে। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা, এরপরে সামনের দিকে আগাই। তো এই পর্যন্ত আমরা বুঝছি, আমি আরো কয়েকটা কথা বলবো আসতেছে সামনে, আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা যে এই যে লরেন্স রূপান্তর সূত্র, তাহলে এখন থেকে জীবনের সিদ্ধান্ত কি? এখন থেকে আমরা জীবনে যত বেগ আছে, যা আছে, সব জায়গায় আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতার ম্যাথ যতগুলা করছি সব এখন লরেন্স দিয়ে করা শুরু করব। মানে বৃষ্টি ছাতার যত ম্যাথ আছে সবগুলো লরেন্স দিয়ে করা শুরু করবো কিনা বলো? না, গ্যালিলিও দিয়ে করো। তাইলে তাইলে ওটা তো ভুল। হ্যাঁ বাবা, ওইটা ভুল। কিসের জন্য ভুল? যদি আলোর বেগের কাছাকাছি বেগ হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর আপেক্ষিক বেগ মাপতেছ, বা কোনো একটা ঘটনা এক কাঠামোর সাপেক্ষে মাপা আছে আরেক কাঠামোর সাপেক্ষে মাপতেছ, এবং এক কাঠামোর সাপেক্ষে, ধরো এই যে বালিকার সাপেক্ষে বালকটা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তাহলে তোমার গ্যালিলিও রূপান্তর সূত্রে যা ভ্যালু আসবে, লরেন্স রূপান্তর সূত্রে দেখবা যে রাত দিন ভ্যালু আসবে, মানে পার্থক্য আসবে। বাট যদি সচরাচর স্বাভাবিক কোনো বেগ হয়, তুমি বলতে পারো স্বাভাবিকের সীমা কতটুকু? পৃথিবীর যেটা সব থেকে ফাস্টেস্ট কার, হিসাব করো তো একটু, ফাস্টেস্ট কারের, সব থেকে ফাস্টেস্ট কারের বেগ কত? একটু হিসাব করো, এই গুগল করো, গুগল করো, ওয়ার্ল্ডের যে ফাস্টেস্ট কারের বেগ কত? ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারের বেগ কত? ভি কত? সব থেকে ফাস্টেস্ট জেট প্লেন নাও, কার নাও, যাই নাও, একটা গুগল করে আমার ভ্যালু বলো কত? কত? সার্চ দাও না, গুগলে একটু সার্চ দাও। 300 কিলোমিটার পার আওয়ার, 400 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, 400 কিলোমিটার পার আওয়ার। আমি তাও বাড়াই ধরলাম, যাও আমরা পড়ার চ্যাপ্টার শেষ করতে করতে, বা আমরা হয়তো এইচএসসি লাইফ শেষ করতে করতে, তোমরা অ্যাডমিশন শেষ করতে করতে, ধরো 500 কিলোমিটার পার আওয়ারেরই গাড়ি আসে পড়ছে। 500 কিলোমিটার পার আওয়ারে তুমি ইয়াতে নাও, মিটার পার সেকেন্ড নাও, 1000/3600, অর্থাৎ 138.80। এটারেও বাড়াই ধরলাম, 140 ধরে দিলাম। হ্যাঁ, মানে আমি যত ভাবে সম্ভব তত ভাবে বাড়াই ধরছি, 140 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ফাইন। ধরো এই বালিকা, সে এখানে দাঁড়ায় এস কাঠামো, হ্যাঁ, এস কাঠামো, আর এই যে বালক, সে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারে আছে। ফাস্টেস্ট কার কত বেগে যাচ্ছে? 140 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই না? ফাস্টেস্ট কারের বেগ। তো ফাস্টেস্ট কারেও যদি যায়, একটা চিন্তা করি না, একটা চিন্তা করি, গ্যালিলিও রূপান্তর সূত্র আর লরেন্স রূপান্তর সূত্র আসলে ভিন্ন মান দিবে কিনা চিন্তা করি। আমরা ধরো পড়ছিলাম না ফর্মুলা, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, পড়ছি কিনা? এটা তো গ্যালিলিও রূপান্তর সূত্র মতে। আমি ভ্যালুতে যাচ্ছি না, ধরে নিলাম বালক একটা জিনিসের ভ্যালু মাপলো কত? এক্স মাইনাস ভিটি, অ্যাকর্ডিং টু হুম? গ্যালিলিও রূপান্তর সূত্র। ঠিক আছে, আর এই একই বালকটা যদি মানে ঘটনা একটাই ঘটছে, মানে ফাস্টেস্ট কারে বালক যাচ্ছে, একই ঘটনা ঘটছে, একটা ধরো সাপোজ কিছু একটা ঘটছে এখানে, বালক এটার দূরত্ব বা ভুজ একটা ভ্যালু মাপছে, ভ্যালুটারই ধরে নিছি কি এক্স মাইনাস ভিটি, মানে এটার কোনো মানে যাচ্ছি না, ধরে নিলাম ভ্যালুটাই মাপছে এক্স মাইনাস ভিটি। গ্যালিলিও রূপান্তর সূত্র অনুসারে এক্স প্রাইমের ভ্যালু কত মাপছে? এক্স মাইনাস ভিটির সমান। একই জিনিসটা বালক ধরো লরেন্স দিয়ে যদি চিন্তা করি, মানে আমরা লরেন্স দিয়ে যদি মাপতাম, লরেন্স দিয়ে মাপলে ফর্মুলা কি ছিল? এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই কত? √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই তো এক্সট্রা আসছে নিচের এই অংশটা। দেখো তো নিচের এই অংশটার ভ্যালু তুমি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারের ভ্যালু বসো, উপরেরটা তো যাচ্ছি না, উপরেরটা ধরো এই যে এক্স মাইনাস ভিটি, তো এটা ফিক্সড, গ্যালিলিওর ক্ষেত্রেও লরেন্সের ক্ষেত্রেও ফিক্সড, একই ভ্যালু আসবে।
এমন তো না যে লব এখানে করলে একটা আসবে, এখানে করলে আরেকটা আসবে, একই আসবে। পার্থক্য করলে কে করবে? নিচের হরটাই তো করবে। গ্যালিলিও আর লরেন্সের মধ্যে পার্থক্য যদি কেউ করে তাহলে এটা কে করবে? নিচেরটাই তো করবে। নিচেরটার দিকে তাকাও, √1 - v²/c², v এর জায়গায় ভ্যালু বসায় দাও 140, আর আলোর বেগ বসায় দাও 3 × 10⁸, আবার এগুলোর স্কোয়ার করো। একটু বাবা শুধু হরটাকে হিসাব করো, শুধু হরটাকে, লব না, লব না, লব তো একই দুইজনের ক্ষেত্রে। গ্যালিলিওর ক্ষেত্রেও যা, গ্যালিলিও দিও লব যা, এই জিনিসটা যা আসবে, ইয়া দিও তাই আসবে, লরেন্স দিও তাই আসবে, লব তো একই জিনিস। হরটা হিসাব করো, একটু বসাও ক্যালকুলেটরে। √1 - 140 ডিভাইড বাই 3 × 10⁸, এটার আবার স্কোয়ার দাও, এটাকে আবার স্কোয়ার আছে না, স্কোয়ার আছে, স্কোয়ার দাও। দেখো শুধু হরটাকে হিসাব করতেছে, শুধু হর কত আসে? ডিরেক্ট ক্যালকুলেটর 1 দিচ্ছে, ডিরেক্ট 1 দিচ্ছে, ফোকাস হয় না কেন? ডিরেক্ট 1 দিচ্ছে, ঠিক আছে, ডিরেক্ট 1, ডিরেক্ট 1, দ্যাট মিনস এই অংশটার ভ্যালু হচ্ছে 1। ইভেন ইফ আমি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারের বেগ নিছি, তারপরেও যদি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কার নিয়েও লাভ না হয়, পার্থক্য করতে পারতেছি। লরেন্স রূপান্তর সূত্র আমাকে যে রেজাল্ট দিচ্ছে, গ্যালিলিও রূপান্তর সূত্র আমাকে সেই রেজাল্টই দিচ্ছে কিনা? হ্যাঁ, সেই রেজাল্টই দিচ্ছে। লরেন্স রূপান্তর সূত্র আমাকে রেজাল্ট দেয় x - vt, x প্রাইমের ভ্যালু। গ্যালিলিও রূপান্তর সূত্র x - vt দেয়, তাই না? গ্যালিলিও দেয় x - vt, লরেন্সও দেয় x - vt। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে সচরাচর যা বেগ, ইনফ্যাক্ট আমাদের পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট যে কার, সেই গাড়িতেও বসে যদি কেউ যায়, তাহলেও কিন্তু তাদের গ্যালিলিও রূপান্তর সূত্র অ্যাপ্লাই করছো না লরেন্স রূপান্তর সূত্র অ্যাপ্লাই করছো, বোঝার উপায় থাকবে না, কারণ পার্থক্য নাই, হয়ই না পার্থক্য। পার্থক্য পাওয়া শুরু করবো তাহলে কখন? যদি এই ভিটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কার না, ভিটা যদি তুমি আলোর বেগের কাছাকাছি, নর্মালি থাকবে এরকম ভাবে 70% সি, 50% সি। মানে তুমি কেমনে বুঝবা? তোমাকে বলেই দিবে যে সামথিং সি, বা সি এর এত অংশ, বা ভ্যালু রূপে দিলে এরকম 10⁻7 মিটার/সেকেন্ড, 10⁻6 মিটার/সেকেন্ড, 10⁵ মিটার/সেকেন্ড, 10⁸ মিটার/সেকেন্ড, এইরকম ভাবে যদি দেখ বেগের ভ্যালু, তাহলে তুমি দেখবা যে এইখানে যা মান আসবে, এখানে ভিন্ন মান আসবে। হরটা 1 না দিয়ে অন্য কিছু দিবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে সামারি কি? সামারি হলো এটা, এই প্রশ্নটা, সামারি হলো এই প্রশ্নটা। লরেন্স রূপান্তর সূত্র গ্যালিলিও রূপান্তর সূত্রে পরিণত হয় কখন? লরেন্স রূপান্তর সূত্র গ্যালিলিও রূপান্তর সূত্রে পরিণত হয় কখন? যখন এই যে একটু আগেই তো দেখলাম বেগের মান আলোর বেগের চেয়ে অনেক কম হয়। ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কারের বেগ বসায়ও দেখছি, সেটাও কি 140 কই 30 কোটি কই। ধরো তোমার কাছে 30 কোটি টাকা আছে, আমি চাইলাম যে অপার ভাইকে 140 টাকা দাও, তুমি দিতে কার্পণ্য করবা? 30 কোটি টাকার মালিক তুমি, 140 তো তোমার হাতের ময়লা, তাই না? তো এটাই আর কি, যে তোমার 30 কোটির পয়েন্ট অফ ভিউতে 140 কিন্তু নাই বললেই চলে। এর জন্য এটারে আমরা দিছি যে ধরো এই যে সি, এটা হচ্ছে 30 কোটি, এটা হচ্ছে কি 140। তো অনেক অনেক অল্প যখন হবে, তখন আসলে লরেন্স রূপান্তর সূত্র দিয়েও যা ভ্যালু পাবা, গ্যালিলিও দিয়েও তাই ভ্যালু পাবা। তাই করছি না, যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কার দিয়ে যখন করছি, যেটা অ্যাকচুয়ালি আলোর বেগের চেয়ে কি অনেক অনেক কম, তখন গ্যালিলিও দিয়েও যা মান পাইছি এক্স প্রাইমের, লরেন্স দিয়েও তাই মান পাইছি। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে পার্থক্য মানে হয় না কখন? যখন এটা মানে গ্যালিলিও রূপান্তর সূত্র আর লরেন্স রূপান্তর সূত্র সেম থিং, কখন? যখন ভি লেস দেন সি। তাহলে কখন তারা আলাদা? যখন আলোর বেগের কাছাকাছি, মানে ভি প্রায় সি এর কাছাকাছি হলে কোনটাতে যাব? তখন লরেন্স দিয়ে করব, তখন লরেন্স দিয়ে করা ফরজ, তখন লরেন্স দিয়ে করা ফরজ। ঠিক আছে? ক্লিয়ার? আর এই সময় লরেন্স দিয়ে করা নফল আর কি, করলেও হবে না করলেও হবে। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? এই কেসগুলোতে গ্যালিলিও করো, লরেন্স করো, ইটস আপ টু ইউ, তোমার স্বাধীনতা আছে। এই কেসগুলোতে অবশ্যই লরেন্স দিয়ে করতে হবে, গ্যালিলিও দিয়ে করলে ভুল হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি। আচ্ছা, এই পর্যন্ত বুঝে গেছি। আরো কয়েকটা জিনিস করি, এইটা আমরা করি, এই এমসিকিউটা আমরা করি সবাই। হ্যাঁ,
এই সরি এটা এমসিকিউ না, এটা রিটেন। এই রিটেনটা আমরা করি। হ্যাঁ, ফারিয়া ইয়াসির বলছো ভি দেখে কি লরেন্স বুঝবো? এক্স্যাক্টলি, ভি এর ভ্যালুর উপর ডিপেন্ড করি আমি লরেন্সে যাব না গ্যালিলিতে যাব, সেই সিদ্ধান্তটা নিব। ইতিসাফ রূপ বলছো 5 মাইক্রোসেকেন্ড বলতে কি বোঝাচ্ছে? মিউ সেকেন্ড মানে মাইক্রোসেকেন্ড, মিউ মিন্স মাইক্রো, মাইক্রো মানে 10⁻⁻6। ওকে, ঠিক আছে। তাহলে চলো স্টার্ট করি এই ম্যাথটা। হ্যাঁ, এই ম্যাথটা স্টার্ট করি। ওকে, এই ম্যাথটার মধ্যে প্রশ্নটা আগে দেখো কি হয়েছে। হ্যাঁ, অ্যানিমেশন দেখবা নাকি? আগে অ্যানিমেশন দেখে আসো। আচ্ছা, অ্যানিমেশন দেখাই আগে। হ্যাঁ, দেখো এখানে হয়েছেটা কি। একটা বোম ব্লাস্ট হয়েছে, এস কাঠামোতে একটা বোম ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, এর থেকে 5 কিলোমিটার দূরে আরেকটা বোম ব্লাস্ট হয়েছে, এর থেকে 5 কিলোমিটার দূরে আরেকটা বোম ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, মানে একটা বোম ব্লাস্ট হয়েছে, একটু পরে 5 কিলোমিটার দূরে আরেকটা বোম ব্লাস্ট হয়েছে, দুইটা বোম ব্লাস্ট হয়েছে। ঘটনা কয়টা? ঘটনা কয়টা? দুইটা। ঠিক আছে, তো দুইটা ঘটনা, দুইটা বোম ব্লাস্ট, দুইটা ঘটনা। এই দুইটা ঘটনার মধ্যে বসে এস কাঠামোতে বোম দুটি 5 মাইক্রোসেকেন্ড ব্যবধানে ফাটলো। অর্থাৎ এস কাঠামোর মানুষটা একটা বোম ব্লাস্ট হওয়া এবং আরেকটা বোম ব্লাস্ট হওয়া, এই দুইটা বোম ব্লাস্ট হওয়ার মধ্যে টাইম গ্যাপ কতটুকু দেখছে? মানে একটা বোম ব্লাস্ট হওয়ার পর আরেকটা বোম ব্লাস্ট হওয়ার মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড, 5 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, মাইক্রোসেকেন্ড মিন্স 10⁻⁻6, মানে 5 × 10⁻�6 সেকেন্ড। এখন এস প্রাইম কাঠামোর যে মানুষটা ছিল, এটা ছিল এতক্ষণ কথা বলছি কার সাপেক্ষে? এস কাঠামোর মানুষের সাপেক্ষে। এখানে আমরা নরমালি বালিকা চিন্তা করি স্থির কাঠামোর মানুষের সাপেক্ষে। এস প্রাইম কাঠামো যেটা গতিশীল, ভি সমবেগে গতিশীল, এই কাঠামোর মানুষটা থেকে যখন বিবৃতি নিলাম, এই মানুষটা বলল যে বোম দুটি একই সাথে ফাটতে দেখছে। সে কোনো টাইম গ্যাপই দেখে নাই, তার মনে হয়েছে একই টাইমে ফাটছে, 5 কিলোমিটার দূরে বোম দুটি একই সময় ফাটছে। বাট এই মানুষটা বলছে না, এইটা আগে ফাটছে, এর 5 মাইক্রোসেকেন্ড পরে এটা ফাটছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটা প্রথমত আমাদের আগে বুঝতে হবে আমরা কিভাবে এটাকে আমাদের ফর্মুলায় নিয়ে আসবো, কিভাবে আমাদের ফর্মুলায় নিয়ে আসবো। আচ্ছা, তো আমরা এখানে ঘটনা কয়টা ভাইয়া? দুইটা। এই ভ্যালুগুলা কি কি বলতো? দ্বারা দেখি ভ্যালুগুলা, দেখি কে কে বলতে পারে এই ভ্যালুগুলা কোন কোন চলক। আমাদের শিখা যে ফর্মুলা আছে কোন কোন চলক, দেখি এটা ধরতে পারা মানে ম্যাথ শেষ। 5 মাইক্রোসেকেন্ড ব্যবধানে কি বোম দুইটা ফাটছে। তাহলে এই যে এস কাঠামোর যে এই মানুষটাই থাকুক না কেন, এই মানুষটা প্রথম বোমটাকে ফাটতে দিয়েছে কত সময়? ধরে নিলাম T1 সময়, T1 সময় সে ফাটতে দেখছে। দ্বিতীয় বোমটাকে সে ফাটতে দেখছে কত সময়? ধরে নিলাম T2 সময়। তার ঘড়িতে যখন T1 বাজে তখন এই বোমটা ফাটছে, তার ঘড়িতে যখন T2 বাজে তখন এই বোমটা ফাটছে। তাহলে সময়ের পার্থক্যটা এখানে দেওয়া আছে, দুইটা ঘটনার সময়ের পার্থক্য। তাই T2 - T1 এটা দেওয়া আছে, এগ্রি করো কিনা? T2 - T1 দেওয়া আছে, এগ্রি করো? ওকে। আবার এই 5 কিলোমিটার এটা কি? ওর থেকে ধরো এখানে x1 পরিমাণ দূরে প্রথম বোমটা ফাটছে, ওর থেকে ধরো এই বোমটা x2 পরিমাণ দূরে ফাটছে। তাহলে এই দূরত্বটা আসলে কি? x2 - x1, এগ্রি করো কিনা? দুইটি x2 কি দ্বিতীয় ঘটনার ভুজ,
x1 কি প্রথম ঘটনার ভুজ, এই দুটো দেওয়া আছে। এবার আসো এই কাঠামোর মানুষের সাপেক্ষে এই মানুষটা, এটা ধরো গ্রিন মানুষটি, হ্যাঁ গ্রিন, এই মানুষের সাপেক্ষে তুমি চিন্তা করো, এই মানুষ কি বলছে, আরে এই বোম দুইটা একই সময় ফাটছে, তাহলে এই মানুষটার সাপেক্ষে এই প্রথম বোমটা অ্যাকচুয়ালি T1 প্রাইম টাইমে ফাটলে, দ্বিতীয় বোমটা T2 প্রাইম টাইমে ফাটলে, সে বেসিক্যালি T2 প্রাইম আর T1 প্রাইম একই, মানে এদের মধ্যে পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য তো জিরো। বুঝছো কিনা এই লেখাটা, বুঝছো কিনা? একই সাথে ফাটতে দেখা মানে হচ্ছে তার মতে প্রথম বোম ফাটার সময় যদি হয় T1 প্রাইম, দ্বিতীয় বোম ফাটার সময় যদি হয় T2 প্রাইম, তাহলে এই দুইটা সময়ের মধ্যে কোনো পার্থক্য নাই, একই টাইমে ফাটছে, তাই না? পার্থক্য নাই মানেই তো একই টাইমে ফাটছে, তাই না? T2 প্রাইম ইজ ইকুয়াল টু T1 প্রাইম মানেই T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইজ ইকুয়াল টু 0। চলকগুলো ধরা বুঝছো কিনা? এটার আগে কনফার্ম করো, তারপরে ম্যাথ শুরু করবো। এই লেখাগুলো বুঝছো কিনা? তার এটা কনফার্ম করো, তারপরে ম্যাথ শুরু করবো। বুঝছো? তাহলে তো কাজ শেষ, এই লেখাগুলো বুঝে গেলে তো তোমার ম্যাথ শেষ। এখন আসো, তুমি ফর্মুলা শিখছো কি? ধরো প্রথম বোম ফাটার জন্য, প্রথম বোম ফাটার জন্য একবার ফর্মুলা লেখো। প্রথম বোমা ফাটা যখন, প্রথম বোমা যখন ফাটছে তখন ফর্মুলাটা কি? এই যে টি এর ফর্মুলাটা ইউজ করো। টি এর একটা ফর্মুলা শিখছো না, লরেন্স রূপান্তর সূত্র, টি প্রাইম একটা। তো টি প্রাইম ইজ ইকুয়াল টু কি শিখছো? টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, ভি এক্স বাই, যেখানে ভি হচ্ছে এক কাঠামোর সাপেক্ষে আরেক কাঠামোর আপেক্ষিক, এটাই জানতে চাইছি কিন্তু তোমার কাছে, হ্যাঁ, ডিভাইড বাই সি স্কোয়ার, আর নিচে কি আছে? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো প্রথম বোমের জন্য তুমি 1 2 এই নাম্বারিং গুলো করতে হবে, কারণ প্রথম বোমের জিনিসপত্রগুলোকে তুমি কি ধরছো যথাক্রমে ভাইয়া? 1 ধরছো, তাই না? তো T1 প্রাইম, T1 x1, রাইট? ক্লিয়ার? আর কিছু ধরা লাগবে? আর কিছু ধরা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো দ্বিতীয় বোম। দ্বিতীয় বোমের জন্য এই রাশিমালাটা দাঁড় করো। দ্বিতীয় বোমা যখন ফাটছে তখনও এই সেম ফর্মুলাটাই লিখো, খালি এখন 2 লাগাই দিবা নাকি? ঠিক আছে, এখন জাস্ট 2 জুড়ে দাও, 2 জুড়ে দাও দ্বিতীয় বোমার জন্য। ক্লিয়ার? ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যখন তুমি লিখে ফেললা, লিখে ফেলার পরে এখন তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে বিয়োগ করে দেওয়া একটা থেকে আরেকটাকে, কারণ তোমার পার্থক্য নিয়ে কাজ, তোমার তো আর ডিরেক্ট ভ্যালু দেওয়া নাই প্রথম বোমা কখন ফাটছে না ফাটছে। তুমি এখন এই দুইটাকে বিয়োগ দিয়ে দাও। এই দুইটাকে যদি বিয়োগ দিয়ে দাও তাহলে দেখো কি লিখতে পারো তুমি, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার, এটা বিয়োগ এটা দাও, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার দাও, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার যদি দাও তাহলে তোমার এই পাশে থাকবে কি? এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 যদি করো তাহলে ডান পাশে থাকবে কি? T2 প্রাইম বিয়োগ T1 প্রাইম, রাইট? ডান পাশে কি থাকবে? ডান পাশে কিন্তু বিয়োগ করাটার ক্ষেত্রে একটু দেখো, হর কিন্তু একই, হর কমন নিয়ে ফেলতে পারো না আগে? হর কিন্তু আগেই কমন নিয়ে ফেলতে পারো তুমি। হর যদি আগেই কমন নিয়ে দাও তাহলে কি? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আর বারবার লেখা লাগে না, ঠিক আছে? হরটা তুমি আগেই কমন নিয়ে ফেলছো, তোমার জাস্ট লব নিয়ে চিন্তা। তো লব নিয়ে যখন চিন্তা, লবে তুমি যখন বিয়োগ করবা তাহলে কি লিখতেছো? T1 মাইনাস Vx1 ডিভাইড বাই সি স্কোয়ার, বিয়োগ যাওয়ার পরে এই জিনিসটা আসবে না, এটার লবটা। তো বিয়োগ যাওয়ার পরে বিয়োগ T2, এটা কিন্তু বিয়োগ T2, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত? Vx2 ডিভাইড বাই সি স্কোয়ার। ঠিক আছে, লেখাটা বুঝছো? বিয়োগ করছি, আর কিছু না। এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে একটু সাজাই গুছাই লেখা যায়। এই অংশটাকে বাম পাশে ঠিক আছে, বাট ডান পাশে একটু সাজাই গুছাই লেখা যায়। বাম পাশে আমি একবার লিখলাম T2 প্রাইম বিয়োগ T1 প্রাইম, কেমন? ডান পাশটা একটু সাজাই গুছাই লেখা যায়। ডান পাশটা একবারে উপরে লিখে, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে না, ওরা একবারে সবার নিচে দিয়ে দিই, কারণ ও তো ভাগ আকারে হরের ঘরে আছে, কোনো চিন্তা ভাবনা নেই, এটা লবে আছে। তাহলে ওপরের এই জিনিসটাকে একটু সময়গুলাকে এক পাশে যদি রাখো, সময়গুলাকে এক পাশে লিখলে এটা এরকম লেখা যায় না? এরকম লেখা যায় কি? তুমি তো আচ্ছা, আমি একটা ভুল করছি, আমি 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার দিছি, এটা 1 নাম্বার বিয়োগ 2 নাম্বারের কাজ করছি এখানে। এই জায়গাটা আমি একটু ভুল করছি, এই জায়গাটা একটু আবার করো। আমি 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার করছি তো, কিন্তু আমি লিখছি 1 নাম্বার বিয়োগ। এইটা আগে লিখে দিতে হবে, নিচেরটা আগে লিখে দিতে হবে, নিচেরটা আগে লিখে দিই একটু, সরি। T2 বিয়োগ
vx2 ডিভাইড বাই সি স্কোয়ার, এই লাইনটা আগে লিখছি। এরপরে বিয়োগ দিয়ে এইটা দিতে হবে, এইটা উপরেরটা। তাহলে বিয়োগ দিয়ে t1 প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে vx1 ডিভাইড বাই কত সি স্কোয়ার। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন তুমি নিচে যে জিনিসটা সেটা নিচে দিয়ে দিছো, এটা লবে আছে। তো টি গুলাকে এক পাশে করো, তাহলেই কাজ শেষ। তো টি গুলাকে এক পাশে করলে কি লিখতে পারো, t2 বিয়োগ t1। ঠিক আছে, t2 বিয়োগ t1। এরপরে মাইনাস কমন নেও, মাইনাস কমন নিলে ভি বাই সি স্কোয়ার আছে, ভি বাই সি স্কোয়ার আছে, এই দুইটাই তো বাকি আছে আর, তাই না? এই দুইটাই কিন্তু তোমার বেসিক্যালি বাকি আছে। তো মাইনাস যদি কমন নাও, মাইনাস কমন নিলে এটা প্লাসের ঘরে হয়ে যাবে, অর্থাৎ ভি বাই সি স্কোয়ার থাকবে এবং x2টা এরকম। ঠিক আছে, জাস্ট এতটুকুটা লিখলাম, মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নিচ্ছি এই দুইটার মধ্যে। আর এটা কিন্তু প্লাস ছিল, কিন্তু মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নেওয়ার কারণে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নিছি, তাহলে এটা মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নেওয়ার কারণে শুধু x2। এখান থেকে মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নিলে এটা কিন্তু প্লাসে ছিল, কিন্তু মাইনাস ভি বাই সি স্কোয়ার কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে, x এরকম হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে আমার এই হচ্ছে ফাইনাল রাশিমালা, যেটার আমি ডিরেক্টলি এখন ইউজ করতে পারবো, কারণ আমি এখন সবকিছু জানি। দেখো, t2 প্রাইম বিয়োগ t1 প্রাইম জানি কিনা? ইয়েস জানি। t2 বিয়োগ t1 জানি কিনা? ইয়েস জানি। t2 বিয়োগ t1 কত? t2 বিয়োগ t1 কত? t2 বিয়োগ t1 5 মাইক্রোসেকেন্ড। 5 মাইক্রোসেকেন্ড, দ্যাট মিন্স 5 × 10⁻⁻6 সেকেন্ড। ঠিক আছে, আর x2 বিয়োগ x1 জানি কিনা? ইয়েস, এটাও জানি। x2 বিয়োগ x1 কত? 5000 কিলোমিটার। 5 কিলোমিটার মানে 5000 মিটার, সরি 5 কিলোমিটার মানে 5000 মিটার। তো আমি এখন এই জায়গায় এই ভ্যালুগুলোই জাস্ট সাবস্টিটিউট করে দিব। বাম পক্ষে 0, ডান পাশে t2 বিয়োগ t1, t2 বিয়োগ t1 এর জায়গায় লিখে দিলাম 5 × 10⁻⁶। বিয়োগ যে কি আছে, v বাই সি স্কোয়ার আছে, v বাই সি স্কোয়ার থাকুক। আর কি আছে, x2 বিয়োগ x1 আছে, x2 বিয়োগ x1 এর জায়গায় 5000 লিখে দিলাম। নিচে কি আছে, √1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। নিচের এটা যেহেতু বাম পাশে 0 আছে, এটাকে এ পাশে গুণ আকারে পাঠিয়ে দিলেই তোমার কিন্তু আর লেখা লাগে না, তাই না? তো আরামসে তুমি এই জায়গা থেকে পরের লাইনে আরামসে এই জায়গা থেকে এরকম কিছু লিখে দিতে পারো, 0 = 5 × 10⁻⁶, এটা আছে, মাইনাস ভি বাই সি স্কোয়ার ইন্টু 5000 আছে। এখন তুমি এখান থেকে বুঝতে পারতেছো কাকে বের করবো, ভি কে বের করবো। ভি কে বের করে ফেলো, সি এর জায়গায় ভ্যালু বসাবা 3 × 10⁸। সি এর জায়গায় ভ্যালু বসাবা 3 × 10⁸। ঠিক আছে, ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 করে ফেলতে পারো। আমি 1 সমীকরণ 51 করছি। 5 × 10⁻⁶ মাইনাস ভি বাই সি স্কোয়ার, ভি এর ভ্যালুটাই বের করবো আমরা। সি স্কোয়ার, সি এর জায়গায় 3 × 10⁸ হোল স্কোয়ার, আর এ পাশে কি আছে 5000, 500 না 5000। ঠিক আছে, শিফট ক্যালক ইকুয়াল, শিফট ক্যালক ইকুয়াল যখন দিছো কত আসছে, 9 এর পরে কয়টা শূন্য আসছে? 9 এর পরে আসছে 7টা শূন্য, অর্থাৎ 9 × 10⁷। 9 × 10⁷ এত মিটার পার সেকেন্ড। বাস, ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার, ওকে। ঠিক আছে, 9 × 10⁷ না 9 × 10⁷ মুনতাহা, একটু দেখো হিসাব করে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা আমি এইভাবে ভাঙাই করাইলাম না, এই ম্যাথটার একটা শর্টকাট আছে। শর্টকাট বলতে পারো কি, আমরা তো ফর্মুলাটা এমনি শিখছি, তাই না? ঘুরে ফিরে দেখো আমরা যেই ফর্মুলাটা শিখছি, আমি একটা সাদা পেজ নিচ্ছি, একটু এটা লেখা হইলে বলো। হ্যাঁ, লেখা হয়েছে, এটা সাদা পেজ নিচ্ছি। হ্যাঁ, আমরা কি শিখছি ফর্মুলাটা, এই যে এইটা শিখছি যেটা, হ্যাঁ, t প্রাইম = t - vx বাই সি স্কোয়ার ডিভাইড বাই √1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে চলক কে কে বলতো, চলক কে কে, চলক গুলা কে কে দেখি বলতে পারে কে কে? চলক যেগুলা চেঞ্জ হয় না আর কি, যেগুলা ধ্রুবক না, সেগুলা কে কে? ও একটা চলক, ও একটা চলক, ও একটা চলক। আর কেউ চলক আছে? আর কেউ চলক আছে না। তোমার এইটা তো আমরা এই যে এই টিটা কি, ঘড়িতে সময় কত বাজে, বালকের ঘড়িতে সময় কত বাজে, বালিকার ঘড়িতে সময় কত বাজে, সেই সময়টা।
এই টিটা কি বালিকার ঘড়ি যদি এটা হয় বালকের ঘড়ি এটা, মানে একটা এস কাঠামোর মানুষের ঘড়িতে সময় আর একটা এক্স প্রাইম কাঠামোর ঘড়িতে মানুষের ঘড়িতে সময়। আর এটা কি, এটা হচ্ছে এস কাঠামোর মানুষটা ঘটনাটাকে যেই ভুজে ঘটতে দেখছে, যেই অবস্থানে ঘটতে দেখছে, সেই অবস্থানের স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, এখন এগুলো তো জাস্ট কয়টা বাজে কোন কোথায় হয়েছে, পরিবর্তন দিয়ে তুমি এটার একটা শর্টকাট ফর্মুলা দাঁড় করাইতে পারো, যেটা বেসিক্যালি আমরা ভাঙাই করছি না, এটাকে সবগুলোর সামনে ডেল দিয়ে দাও, ডেল টি প্রাইম, চলকগুলোর সামনে অনলি চলকগুলোর সামনে মাইনাস ডেল টি ভি ডেল এক্স ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। তাহলে কিন্তু তোমার আর কষ্ট করে এই জিনিসটা যদি জানা থাকে, এই জিনিসটা জানা থাকলে তুমি যদি এই জিনিসটা ডিরেক্ট ইউজ করো, তাহলে কিন্তু কষ্ট করে এখন কি করছি, এখন কিন্তু বেসিক্যালি এই কাজটাই করছি। এখন একবার প্রথম বোমার জন্য করছি, একবার দ্বিতীয় বোমার জন্য করছি, দুইটা বিয়োগ করছি, বিয়োগ করে দেখো তো এই লাইনটা, এই যে নিচের যে লাইনটা মান বসানো আগের লাইনটা আর এই লাইনটা একই জিনিস না? একই জিনিস কিনা? টি2 প্রাইম মাইনাস টি1 প্রাইম মানেই তো ডেল টি প্রাইম, টি2 মাইনাস টি1 মানেই তো ডেল টি, তারপরে মাইনাস ভি বাই সি স্কোয়ার x2 মাইনাস x1 মানেই তো ডেল এক্স, তাই না? তার মানে এইটাকে যদি কেউ ডিরেক্টলি লিখতা তাহলে সে এইভাবে লিখে ফর্মুলা, মানে যে জাস্ট কি করতে হয় যে এখানে ডেল ডেল ডেল, কাজ শেষ, পরের লাইনেই ভ্যালু, পরের লাইনে অ্যান্সার শেষ, 3 লাইনে ম্যাথ শেষ। তো অ্যাডমিশনে আমি সাজেস্ট করবো এমনি করতে, আর একাডেমিকে এইভাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছো? তাহলে এই স্টেপটাও মনে রাখা উচিত, কারণ কোথা থেকে আসতে নাহলে বুঝতা না, তো ডিরেক্টলি ওই ফর্মুলা লিখে দিলে বুঝতা না যে কি হয়েছে আসলে। এটা একাডেমিক স্টাইল, এইটা হচ্ছে অ্যাডমিশন স্টাইল, 3 লাইন শেষ। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, তাহলে আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা ম্যাথ করব, আচ্ছা এই ম্যাথটার পরে ক্লাসেই করব, আরেকটা হোমওয়ার্ক দিব তোমাদের দ্বারা, একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা কই, হোমওয়ার্কটা কোথায়? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে এই যে ম্যাথগুলো উল্টে দিয়েছিলাম, নেক্সট ক্লাসে কিন্তু ম্যাথ দিয়ে শুরু করব। নেক্সট ক্লাসে আসার আগে আজকের ক্লাস গত ক্লাস ভালো করে করবা, হ্যাঁ, স্পেশালি আজকের ক্লাস। ঠিক আছে, গত ক্লাসও লাগবে, গত ক্লাসের কিছু কনসেপ্ট লাগবে, আজকের ক্লাস গত ক্লাস, নেক্সট ক্লাসটা কিন্তু মোটামুটি অপূর্ব দাদার 2টা ক্লাস হবে, তারপরে আমার নেক্সট ক্লাস, তো সময় কিন্তু পাচ্ছ। ঠিক আছে, প্রায় 1 উইক ঘুরে আসবে নেক্সট ক্লাস আমার। ঠিক আছে, সো আলটিমেটলি সময় পাচ্ছ, কিন্তু নেক্সট ক্লাসটা করার আগে অবশ্যই আজকের ক্লাস গত ক্লাস পরে আসবা। নেক্সট ক্লাস কিন্তু ফাটাফাটি কিছু ম্যাথ হবে, অ্যান্ড ওই ম্যাথগুলা বোঝা মানে তোমার এই চ্যাপ্টার একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমার কিন্তু বলতে পারো এই 2 ক্লাস পূর্ণতা পাবে নেক্সট ক্লাসে যে। তো এই 2 ক্লাস করে নেক্সট ক্লাসটা করা মানে তুমি প্যাক আপ করে ফেলছো, একটা পোর্শন করছো এন্ড প্যাক আপ করে ফেলছো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে। ওকে।